আজকে আমাদের সেশন 2। আমরা এখানে সবাই আজকে আলোচনা করব অ্যাজাইল নিয়ে। তো অ্যাজাইল সম্পর্কে জানতে গেলে আপনাদের গ্রুপে একটা লিংক আমি শেয়ার করেছি। যারা লিংকটা পাননি তাদেরকে বলি অ্যাজাইল নাটশেল.com। হোয়াট ইজ অ্যাজাইল, কিংবা আপনি গুগল করলেও এটা পাবেন। বলা হচ্ছে অ্যাজাইল হচ্ছে একটা টাইম বক্সড ইটারেটিভ অ্যাপ্রোচ টু সফটওয়্যার ডেলিভারি that builds software incrementally from the start of the project instead of trying to deliver it all at once near the end. কথার মানেটা হলো যে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্ম বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ফার্ম যখন ক্লায়েন্ট থেকে রিকোয়ারমেন্ট গ্যাদার করে, সে আগে করা হয়তো কি, শুরুতে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে, হ্যাঁ আপনি কি চান, কি বানাতে চান, সে ক্লায়েন্ট কথা বলতো। তারপর এই রিকোয়ারমেন্টগুলো নিয়ে তারপর সফটওয়্যার টিমের লোকেরা 6 মাস বা 1 বছরের জন্য ক্লায়েন্টের সাথে, এটা ডিপেন্ড করে অ্যাকর্ডিং টু প্রজেক্ট সাইজ। দেখা যাচ্ছে এখানে রিকোয়ারমেন্ট নেওয়া হইতো আগে, মাঝখানে একটা বিশাল সময় ক্লায়েন্টের সাথে কোনো যোগাযোগ থাকতো না, ক্লায়েন্টের সাথে কোনো কমিউনিকেশন থাকতো না। তো দিনের শেষে মানে বছর শেষে দেখা গেল একটা সফটওয়্যার টিমের লোকেরা একটা প্রোডাক্ট দাঁড় করালো। দাঁড় করানোর পর ওই প্রোডাক্টটা নিয়ে যখন সে ক্লায়েন্টের কাছে পেমেন্টের জন্য যাবে, যে আপনার যা চেয়েছেন আমরা করেছি, আমাদের বিলটা পাস করে দেন বা পেমেন্টটা দিয়ে দেন। তো যখন প্রোডাক্টটা দেখানো হচ্ছে, সে ক্লায়েন্ট দেখা যাচ্ছে অতটা স্যাটিসফাইড না। ক্লায়েন্ট কেন স্যাটিসফাইড না? ক্লায়েন্ট বলতেছে যে এটা কি করেছেন, এটা তো আমি এরকম বলি নাই, এটা তো আমি এই পেজে তো আমি এরকম এই বাটনের কাজ তো এটা বলি নাই, আমি তো বলছি এরকম। এরকম বিভিন্ন, যেই পেজেই যান, যেই ফাংশনটাই, যেই ফিচারটাই ক্লায়েন্টকে দেখান, সে বলে এটা তো আমি, আমার বিজনেস তো এটা চায় না, আমি বলছিলাম এটা এটা। তার মানে রিকোয়ারমেন্ট নেওয়াতে কোনো গলদ ছিল। আর মাঝখানে যে গ্যাপ ছিল, এই গ্যাপের মধ্যে ক্লায়েন্ট নিজেও বলে গেছে সে কি বলছিল। কিংবা ডেভেলপারের সাথে ক্লায়েন্টের যে এই যে মতের অমিলটা, ক্লায়েন্ট একটা বলছে, ক্লায়েন্ট ঠিকই বলছে, আবার যিনি ডেভেলপার সাইড থেকে যিনি এই রিকোয়ারমেন্টটা লিখেছেন, তিনিও ঠিক লিখেছেন, কেউ কারো ক্ষতি চাননি, কিন্তু তারপরে একটা ক্ষতি হয়ে গেছে যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের কাছাকাছি তারা যেতে পারেন নাই। এটার এটা একদম সব শেষে গিয়ে ধরা খাইলো, যার কারণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। এই একটা বছর ওই প্রোগ্রামারদেরকে স্যালারি দিতে হয়েছে না এই কোম্পানির। তো এত কিছু করার পর এইটার তো একটা ভ্যালু, ওই কোম্পানির কাছে একটা ভ্যালু আছে, কিন্তু ক্লায়েন্টের কাছে এটার কোনো ভ্যালু নাই, এটা একটা গার্বেজ। তো এটা না করে অ্যাজাইল হচ্ছে এমন একটা অ্যাপ্রোচ যেখানে ইটারেটিভ অ্যাপ্রোচ টু সফটওয়্যার ডেলিভারি, ছোট 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 ভাগে ভাগ করে একটা প্রবলেমকে, একটা বড় প্রবলেমকে ছোট ছোট পিসেসে ভাগ করে অ্যাকর্ডিং টু প্রায়োরিটি আপনার ছোট ছোট ফেজে ওটাকে সলভ করা হয়। যেমন ছোট্ট একটা মডিউল করা হবে, ক্লায়েন্টের থেকে ওটা দেখানো হবে। মনে করেন একটা মডিউল, ছোট মডিউল, একটা বড় প্রবলেমকে ছোট মডিউলে ভাগ করে ওই প্রবলেমটা সলভ করা হলো। সলভ করে ক্লায়েন্টের সাথে দেখা করলো যে আপনার এই ফাংশনটাকে আপনি এরকম চেয়েছেন, তখন সে কিছু সাজেশন থাকলে দিল। মানে প্রতি সপ্তাহে বা প্রতি 2-3 দিন পর পর ক্লায়েন্টের সাথে যোগাযোগ হচ্ছে। এই প্রসেসটা প্যারালালি অনেকগুলা চলতে পারে। মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম তো শুধু একটা হবে এরকম কোনো কথা নেই, 2-3টা টিম ওই অর্গানাইজেশনের 2-3টা ডিপার্টমেন্টে কথা বলতেছে, এরকম হতে পারে না? প্যারালালি চলতে পারে না? তো এটাতে সুবিধাটা হচ্ছে, ক্লায়েন্ট যদি এই জায়গায় বলে যে এটা তো এরকম বলি নাই, ওরকম, সাথে সাথে কি করা যাচ্ছে, চেঞ্জ করা যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত না ক্লায়েন্ট একটু স্যাটিসফাইড হয় বা মোটামুটি অ্যাবাভ 60% স্যাটিসফ্যাকশন তার মধ্যে দেখা যায়, ততক্ষণ পর্যন্ত আরেকটা ফেজ ধরা হচ্ছে না। তো এটাতে এটাতে দেখা যায় ক্লায়েন্টের সময় মাঝে মাঝে, মানে ডেভেলপমেন্ট টাইমটা একটু বেশি লাগে। আপনি যদি ক্লায়েন্টের সাথে যোগাযোগ না করে এখানে 1 বছর লাগছে, ওই ক্ষেত্রে 1.5 বছর লাগবে। কিন্তু তারপরে অ্যাটলিস্ট 1.5 বছর শেষে তো আপনি গার্বেজ জেনারেট হবে না। আর 1.5 বছর যে লাগলো, এটার জন্য আপনাকে ক্লায়েন্ট এক্সট্রা পেমেন্ট দিতে প্রস্তুত থাকবে। কেন? কারণ সে তো তার অজান্তেই ডেভেলপমেন্ট টিমের একজন মেম্বার হয়ে গেছিল, তাই না? দেখেন চিন্তা করে,
ক্লায়েন্টকে ডেভেলপাররা কি করছে, প্রত্যেক 2 দিন 3 দিন পর পর গিয়ে গিয়ে জিনিস দেখাতো। তার মানে ক্লায়েন্ট কিন্তু তার অজান্তেই ডেভেলপমেন্ট টিমের একটা অংশ হয়ে গেছে। ফলে সে জানে যে এই কাজটা করতে 1.5 বছর, বাকি এক্সট্রা যে 6 মাস লাগছে, ওটা কেন লাগছে, ওটার ভ্যালিড রিজন আছে। কথাটা বুঝছেন? সে হয়তো ওইটাকে লাল কালারের জায়গায় রেড কালার করেছে, এই কারণে 3 মাস বেশি গেছে, কথার কথা। সো সে যেহেতু জানে এই কারণে আমার 1 বছরের জায়গায় 1.5 বছর লাগছে, সো ওই এক্সট্রা 6 মাসের পেমেন্ট যদি আপনি তার কাছে চান, সে ডিমট করবে না, সে আপনাকে এক্সট্রা পেমেন্টটা দিয়ে দিল। তার মানে কি এটা ভালো হলো না সফটওয়্যার টিমের জন্য? আগে পেয়েছিলেন 1 বছরের কাজ, পরে পাইলেন কত বছরের কাজ? 1.5 মাস আরো এক্সটেন্ড পাইলেন বিল। তার মানে কি আর কাজটাও এক্সটেন্ড হলো, মানে ডেভেলপারদের কোনো অংশেরই লস নেই। এখানে বলা হয়েছে, খেয়াল করেন, অনেকগুলো ইটারেশন পাশাপাশি চলতে পারে। এখন কিছু কিছু ইটারেশন আছে একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট। যেমন এই মডিউলটা শেষ না হলে আরেকটা ওই মডিউলটা ধরা যাবে না, সেই ক্ষেত্রে ওই প্রায়োরিটিটা করা হবে যে এই মডিউলগুলো আগে, তারপরের মডিউলগুলো এগুলা, তারপরে এইভাবে গ্র্যান্ড চার্ট আছে, বিভিন্ন চার্ট আছে, ওগুলো আপনারা নিশ্চয়ই জানেন, প্রজেক্ট ম্যানেজমেন্টের বিভিন্ন চার্ট আছে, ওগুলো মেনটেন করে এইভাবে ইটারেশনগুলোকে এক্সিকিউট করা হয়। প্রত্যেকটা ছোট ছোট ব্লক সলভ করার পর ক্লায়েন্টের থেকে মনে করেন আপনি সিগনেচার নিয়ে নিলেন, হ্যাঁ আই এম স্যাটিসফাইড, এই মর্মে একটা পেপারস আপনি নিয়ে নিলেন যে এই মডিউলটা ঠিক আছে। সে পরে দিয়ে 1.5 বছর পেমেন্টের সময় সে আর ঘাপলা করতে পারবে না, কোনোভাবেই না। ঠিক আছে? অ্যাটলিস্ট মানে 1.5 বছর পর ক্লায়েন্ট বলবে না আমি তো এটা চাই নাই, বলার কোনো সুযোগই নেই। আর ক্লায়েন্টেরও শুধু শুধু খেদে কাজ নাই যে সফটওয়্যার ফার্মের লোকদেরকে বিপদে ফেলবে বা তাদের পেমেন্ট আটকে রাখবে। তার বিজনেস যদি গ্রো করে এই সফটওয়্যারটা ব্যবহার করে, সে অবশ্যই ওই সফটওয়্যারটার জন্য পে করতে দ্বিধা করবে না। কথাটা বুঝছেন? তো মোট কথা হচ্ছে উইন উইন হইতে হবে, আপনিও লাভবান হইতে হবে, আপনার কাস্টমারও লাভবান হইতে হবে, সিচুয়েশনটা উইন উইন হইতে হবে। তো এই অ্যাজাইল প্রসেসের মধ্যে কিছু কিছু টার্ম চলে আসে, যে ইউজার স্টোরিজ। ইউজার স্টোরিজ কি, এই প্রসঙ্গে আমরা একটা লিঙ্ক শেয়ার করছি। দেখেন, মাউন্টেন গোট সফটওয়্যারের একটা ওয়েবসাইট, এই ছোট 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 লাল নীল কালারের বিভিন্ন চিরকুট দেখতেছেন না, স্টিকি নোট, রাইট? এইগুলো, এগুলোতে কি লেখা হয়েছে, এগুলোতে ইউজারের স্টোরি লেখা হয়েছে। মানে ইউজার স্টোরি হচ্ছে কার স্টোরি, কে বলবে স্টোরিটা? ডেভেলপার, ক্লায়েন্ট, ইউজার। এখন একটা কোম্পানিতে অনেক ধরনের ইউজার হতে পারে। আপনি মনে করেন, কথা কথা সানমার, সানমার বাংলাদেশ একটা বিল্ডার কোম্পানি, হ্যাঁ, ওদের একটা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে গেছেন। ওইখানে কি শুধু বিজনেস রিলেশনশিপের অফিসাররা থাকবে, নাকি বিজনেস ডেভেলপমেন্ট টিম থাকবে, নাকি ইঞ্জিনিয়ারিং টিমও থাকবে, অ্যাকাউন্টস টিম থাকবে, অনেকগুলো ডিপার্টমেন্ট থাকবে না? তো আপনার মাল্টিপল ডিপার্টমেন্টের লোকদের থেকে কি ইউজার স্টোরি নিতে হবে না? যে একজন বলবে আমি ইঞ্জিনিয়ার হিসেবে এটা চাই, এই সিস্টেমটা যেন থাকে, আরেকজন বলবে আমি অ্যাকাউন্টেন্ট হিসেবে এই এই জিনিস চাই। তার মানে কি ইউজারের মধ্যেও বিভিন্ন ক্লাসিফিকেশন থাকতেছে না? তাদের বিভিন্ন গল্প লিপিবদ্ধ করাটাই হচ্ছে ইউজার স্টোরি। এখন সফটওয়্যার টিম থেকে 5জনকে 5টা ডিপার্টমেন্টে পাঠানো হলো, বা একদিন একজনকে পাঠানো হচ্ছে। তো দিনের শেষে তারা ইউজার স্টোরি লিখে যখন আসতেছে, একজনের ইউজার স্টোরি দেখা যাচ্ছে খুব ডেসক্রিপটিভ, আরেকজনেরটা খুবই শর্ট। কারণ মানুষ, প্রত্যেকটা মানুষ তো সমান না, তাই না? প্রত্যেকটা এমপ্লয়ির নলেজ বা লেভেল তো সমান না। তো কেউ কেউ আছে মানে সামান্য কথাতে অনেক ইতিহাস করে লেখে, ঠিক আছে? আবার কেউ কেউ আছে এতই শর্ট লেখে যে ওইটার মর্ম উদ্ধার করতে মানে আবার ইনিগমা মেশিন লাগে, ঠিক আছে? তো এরকম ইচ্ছা মতো ইউজার স্টোরি লিখলে হবে না, যে যে যার মতো লিখেন, আপনারা লিখে নিয়ে আসেন, এইভাবে বলে যদি আপনি এমপ্লয়িকে ছেড়ে দেন, তাহলে আপনি কোনো সময় একটা স্ট্যান্ডার্ডের ইউজার স্টোরি পাবেন না। সবাইকে এক কাতারে দাঁড় করাতে হবে, যেন প্রত্যেকটা ইউজার স্টোরি করে ডেভেলপমেন্ট টিম যেন ওইটাকে ডেভেলপ করতে সুবিধা হয়। তো এই জন্য ইউজার স্টোরি লেখার
একটা ফর্মুলা আপনাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। মনে করেন এটাই হচ্ছে ইউজার স্টোরি লেখার বেসিক একটা ফর্মুলা। দেখা যায় এই কথাটা, এই লেখাটা দেখা যায়। এখানে কি বলা হচ্ছে? অ্যাজ এ টাইপ অফ ইউজার, টাইপ অফ ইউজারটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। এখানে অ্যাজ এ, অ্যাজ এন ইঞ্জিনিয়ার হইতে পারে, অ্যাজ এ টিচার হইতে পারে, অ্যাজ এ ডক্টর হইতে পারে, অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হইতে পারে, ওই যে বললাম বিভিন্ন ডিপার্টমেন্টের। তার মানে এই যে অ্যাজ এ টাইপ অফ ইউজার, এটা হচ্ছে অ্যাক্টর। অ্যাক্টরটা এখানে সালমান খান না, এখানে ওই যে আমাদের বিভিন্ন, হ্যাঁ, যে ইউজার যে সেটা হতে পারে অ্যাকাউন্টেন্ট, ইঞ্জিনিয়ার, ডক্টর, তারপর আর কি বিজনেস ওনার, তাই না? আই ওয়ান্ট, আই ওয়ান্টটা অ্যাজ এটা কনস্ট্যান্ট, আই ওয়ান্টটাও কনস্ট্যান্ট। সে কি চায়? অ্যাজ এ টিচার I want some goal. I want a website so that এটা constant, some reason so that I can publish my students result. তাই না? এটা একটা ইউজার স্টোরি হলো না, একটা ভ্যালিড ইউজার স্টোরি হলো না? কথাটা বুঝছেন? অ্যাজ এ টিচার আমি আমার দিক থেকে বলতেছি I want a website where I can so that I can publish my students result. তার মানে অনেকগুলো ফিচারের মধ্যে একটা ফিচার টিচার চাইলো। টিচার যে শুধু একটা ইউজার স্টোরি দিবে এমন কোনো কথা আছে? টিচারের অনেকগুলো ইউজার স্টোরি থাকবে না? তাহলে আপনাদের কাজ হলো এই যে ইউজার স্টোরি লেখার ফর্মুলাটা, এখানে ভেরিয়েবল কয়টা? তিনটা। এইগুলোকে ভ্যারি করে আপনারা অ্যাজ এ সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার আপনারা তিনটা তিনটা করে ইউজার স্টোরি লেখেন। সবার খেয়াল রাখতে হবে আপনার যে ক্লায়েন্ট ইউজার স্টোরি বলতেছে সে একটা সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশন বানানোর অর্ডার দিচ্ছে, সেটাকে মাথায় রেখে তিনটা ইউজার স্টোরি সবাই প্রত্যেকে লিখেন, নোটপ্যাডে লিখতে পারেন। আমি সবাইকে দাঁড়ায় দাঁড়ায় বলতে হবে যে যারটা। তাহলে আমরা টোটাল ক্লাসে যদি 30 জনও হই তাহলে 90টা পেয়ে যাবো না ইউজার স্টোরি? কথা বুঝছেন? 10 মিনিট সময় দেওয়া হলে আপনারা তিনটা তিনটা করে ইউজার স্টোরি এখন লেখেন। ইউজার স্টোরি ছোটই করে, না না না, এই ফরম্যাটে আপনি বড় চাইলেও লিখতে পারবেন না তো। ইউজার স্টোরি ম্যাক্সিমাম 2 লাইন। সাম গোল, হ্যাঁ, গোলটা ইউজার টোটাল ইউজার স্টোরিটা হবে ম্যাক্সিমাম 2 লাইন, ম্যাক্সিমাম 2 লাইন। কথাটা বুঝে গেছে? এখানে কি এইটা একটা ফর্মুলা, এটা ব্যবহার করে আপনি লেখেন অ্যাজ এ স্টুডেন্ট আই ওয়ান্ট এ ওয়েবসাইট সো দ্যাট আই ক্যান গেট মাই রেজাল্ট। এটা একটা ইউজার স্টোরি হতে পারে। হ্যাঁ, আর কি কি হতে পারে বলেন? অ্যাজ এ ই-কমার্স ওনার আই ওয়ান্ট এ ওয়েবসাইট হোয়ার আই ক্যান শোকেস বা শো মাই প্রোডাক্টস অনলাইন। এরকম তিনটা তিনটা করে সুন্দর সুন্দর, মানে সফটওয়্যারের সাথে সামঞ্জস্যপূর্ণ বা সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশন রিলেটেড তিনটা তিনটা করে ইউজার স্টোরি লিখেন। প্রত্যেকে নোটপ্যাডে লিখতে পারেন, খাতাতে লিখতে পারেন। 10 মিনিট পরে একজন একজন করে আপনারা বলতে হবে। আপনি কি ব্রেকের পর আসলেন না এখনই প্রথম আসলেন? ব্রেকের পরে, আচ্ছা। না, আমরা ভাবছিলাম অন্যটা, তাহলে হইল না, মানে হ্যাঁ লস। কি মানে শুরুতেই ধরাই দিলাম কাজ, এটা নিয়ে হতাশ নাকি কেউ? এটা কঠিন কাজ ছিল না, তাই আপনারা পারবেন এই বিশ্বাস আছে দেখে আপনাদেরকে দেওয়া হচ্ছে। ফর্মুলাটা চোখের সামনে, এটাকে মাথায় রেখে তিনটা তিনটা করে ইউজার স্টোরি লিখেন। অবশ্যই এগুলো কনস্ট্যান্ট। অ্যাজ এ কথাটা কনস্ট্যান্ট, আই ওয়ান্ট কথা কনস্ট্যান্ট, সো দ্যাট কথাটা কনস্ট্যান্ট, বাকিগুলো ভ্যারিয়েবল। রিজনের জায়গায় অবশ্য রিজনই দেখাইতে হবে, তারপর গোলের জায়গায় গোল দেখাইতে হবে, গোলগুলো ভ্যারি করবে। মানে গোল তো গোল রিলেটেড হতে হবে, মানে যে কোনো টাইপের আইটি রিলেটেড। আইটি মানে আপনি একটা সফটওয়্যার অর্ডার দিচ্ছে বা ওয়েব অ্যাপ্লিকেশন অর্ডার দিচ্ছে, এইটা মাথায় রেখে ইউজার স্টোরি লিখবেন। আপনার ক্লায়েন্ট
যে ইউজার হিস্ট্রিটা বলতেছে সে একজন একটা সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য ফিচার অর্ডার করতেছে, ঠিক আছে? এখানে বললে হবে না যে অ্যাজ এ ডক্টর আই ওয়ান্ট সাম মেডিসিন সো দ্যাট আই ক্যান কি গেট ডু বেটার ট্রিটমেন্ট অফ মাই পেশেন্ট। এটা কারণ ডক্টর পেশেন্টের চিকিৎসা করবে, এটার সাথে আইটি ডিপার্টমেন্টের লোক মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমের কাজটা কি? কোনো কাজ আছে? ওরকম ইউজার হিস্ট্রি না, কথাটা বুঝছেন? সফটওয়্যার বানাইতে আসছে সে, সে একটা অ্যাজ এ ডক্টর হিসেবে সে একটা ওয়েবসাইট চাচ্ছে যাতে তার রোগীরা তার অ্যাপয়েন্টমেন্ট অনলাইন থেকে নিতে পারে, এইটা একটা ভ্যালিড ফিচার হবে। এই যে অ্যাজাইল কথাটা বললাম, অ্যাজাইলের প্রথম কাজ হচ্ছে ইউজার স্টোরি কালেক্ট করা, ইউজারের থেকে রিকোয়ারমেন্ট গ্যাদার করা। রিকোয়ারমেন্ট গ্যাদার কিভাবে করা হয়? ইউজার স্টোরি কালেক্ট করে। হ্যাঁ, সফটওয়্যার বা আইটি ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট রিলেটেড হইতে হবে। অ্যাক্টর ভ্যারি করতে পারে, অ্যাক্টর কেউ কেউ হবে ডাক্তার, ডাক্তারের একটা সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশন দরকার হতে পারে না? একজন বিউটিশিয়ানেরও তো একটা ওয়েবসাইট দরকার হতে পারে, একজন মডেলেরও তো একটা ওয়েবসাইট দরকার হতে পারে, তাই না? একটা লাইব্রেরিয়ানেরও তো একটা ওয়েবসাইট দরকার হতে পারে, তাইলে মানে অ্যাক্টর অনেক হতে পারে। আপনারা লিখেন, আমি ভিডিওটা একটু পজ রাখতেছি, আবার চালু করব। যেটা বলছিলাম যে আপনাদের ইউজার স্টোরি যেগুলো শুনছি সবই সুন্দর হচ্ছে, কিন্তু এগুলো হচ্ছে একটু বড় সাইজের ইউজার স্টোরি, আমাদেরকে তৈরি করতে হবে। মানে বড়টাও লিখবেন, বড়টার আন্ডারে আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট ভাগে ভাগ করা যায় এই ইউজার স্টোরিগুলো। যেমন একজন বলতেছেন ওয়েবসাইট গুলো, একটা আমি একটা ওয়েবসাইট চাই যাতে আমি এই প্রোডাক্টগুলো সেল করতে পারি। তো এখন কথা, তখন ওটাকে ভাঙলে আরো ইউজার স্টোরি আসতেছে যে আমি কি কি কয়টা পেজ চাই, ওই পেজের মধ্যে ফিচার কি কি চাই, সার্চ অপশন চাই, এরকম এই সব ইউজার স্টোরিগুলো আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমরা লেখার চেষ্টা করব। ক্লাসরুমে তো এটা সম্ভব না এতগুলা, আপনারা বাসায় জাস্ট চিন্তা করবেন যে আমি যে এই তিনটা ইউজার স্টোরি লিখছি এগুলোকে ভাঙলে আরো ছোট কয়টা পারি আমি, একটা খেলার মতো খেলবেন আর কি নিজেরা। ঠিক আছে, প্লিজ, থ্যাংক ইউ। একটু লার্জ হয়ে যাচ্ছে, মানে ইউজার স্টোরি 2 লাইনের বেশি হবে না। মানে আপনি আপনি যা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে অ্যাজ এ, হ্যাঁ হ্যাঁ ইয়ে, তো অ্যাজ এ অ্যাক্টর কে ছিল আপনার, স্টুডেন্ট নাকি স্কুল ওনার নাকি? প্রথমটা, হ্যাঁ স্কুল ওনার। অ্যাজ এ স্কুল ওনার আই ওয়ান্ট এ ওয়েবসাইট সো দ্যাট, আপনি কি চাচ্ছেন? ওই- আপনি নিজে হচ্ছেন অ্যাপ্লিকেশন ডেভেলপার, আপনি ইউজার স্টোরি লিখছেন কার জন্য? হ্যাঁ বলেন বলেন, আবার বলেন। ইউজার স্টোরি ডেভেলপার সাবমিট করবে না, ক্লায়েন্ট ডেভেলপারদেরকে দিবে, কথাটা বুঝছেন? ওই যে এর আগে ওই যে পিছের জনকে একজনকে বললাম একই কথা, মানে ডেভেলপারদের এন্ড থেকে ইউজার স্টোরি কথা, তারা ইউজার স্টোরি ডেভেলপারদের স্টোরি না, এটা হচ্ছে ক্লায়েন্টের স্টোরি। হ্যাঁ, তারপর নেক্সট, হ্যাঁ বলেন। ওকে, আচ্ছা আরেকটা তিনটে না, আচ্ছা অসুবিধা নেই, ভেরি নাইস। আর কে আছেন বলেন, অসুবিধা নেই, বললে আস্তে আস্তে, হ্যাঁ এটা কি, এখানে তো হাতি ঘোড়ার কিছু না, বলেন। As a website admin, I want to upload products so that user can get update for latest products. আচ্ছা, So as a port admin, I want to entry daily selling so that I can get the total amount of sell daily. আচ্ছা মানে পয়েন্ট অফ সেল, আচ্ছা As a e-commerce user, I want to show all ordered products so that I can get notification for purchase products. ওকে, ভেরি নাইস।
আচ্ছা, মোটামুটি আমরা একটা ধারণা পেলাম না ইউজার স্টোরি কিভাবে লিখতে হয়। আরো যত প্র্যাকটিস করবেন, যত করবেন, আরো বই টই ঘাটবেন, আরো গুগল টুগল দেখবেন, আরো বেটার ইউজার স্টোরি, এফিশিয়েন্ট ইউজার স্টোরি কিভাবে গ্যাদার করা যায় ইউজারের কাছ থেকে, এগুলো গুগল করবেন, শিখবেন, জানবেন। এটা যে জানতে হবে, এটা যে শিখার একটা বিষয়, এটাই জানানোর উদ্দেশ্য ছিল আমাদের ক্লাসে। আমরা সব শিখাই ফেলছি এটা বলতেছি না, কথাটা বুঝছেন? এটা যে শিখতে হবে এটাই বলা হলো। আচ্ছা, তাহলে ইউজার স্টোরির পর অ্যাকচুয়ালি কি করা হয়? ইউজার স্টোরির পর আপনাদেরকে দেখেন একটা জিপ ফাইল শেয়ার করা হয়েছে, টেকনিক্যাল ডকুমেন্টেশন। অ্যাটমিক প্রজেক্টের কথা বলছিলাম না, 8টা অ্যাটমিক প্রজেক্ট থাকবে। তো ওই অ্যাটমিক প্রজেক্টের ডকুমেন্টেশনটা আপনারা একটু সবাই ডাউনলোড করা, যদি ডাউনলোড ফোল্ডার অলরেডি কারো কারো ডাউনলোড করা থাকতে পারে, কারণ গত ব্যাচের টেকনিক্যাল ডকুমেন্টেশনটা ডাউনলোড করা আছে কিনা একটু দেখেন আগে ডাউনলোডস ফোল্ডারে। যদি থাকে তাহলে কষ্ট করে ডাউনলোড করার দরকার নেই। না থাকলে সিম্পলি এখানে ডাউনলোড বাটনে চাপ দিয়ে এই রার ফাইলটাকে ডাউনলোড করে এক্সট্রাক্ট করে নেন। 2 মেগাবাইটের একটা জিপ ফাইল। এটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি। আমি আপাতত ডেস্কটপে রাখতেছি। ডেস্কটপে না, আমি আপনাদের যে ভিডিওর জন্য ফোল্ডারটা করব ওইখানে একবারে রেখে দিই। আপনারা 68 এর মধ্যে একটা নতুন ফোল্ডার নিলাম, যেটার নাম দিব পিএইচপি B68 সেশন সেশন 2। হ্যাঁ, সেশন 2 এখানে আমি আপাতত এক্সট্রাক্ট করে রেখে দিলাম। তারপর আমি যাতে আপনারা ওই যে বাসাতে ক্লাস ভিডিও যখন নেবেন তখন একবারে আপনারাও পেয়ে যান। 68 সেশন 2 ফোল্ডারের ভিতরে অ্যাটমিক প্রজেক্ট টেকনিক্যাল ডকুমেন্টেশন। এখান থেকে 8টা আছে, তো 8টা অ্যাটমিক প্রজেক্ট কিভাবে করতে হবে আগের ব্যাচগুলোর এগুলা করতে হয়েছে। কি করতে হয়েছে? টেকনিক্যাল ডকুমেন্টেশন আমি ইউজার হিস্ট্রি অ্যাজাইল এগুলো পড়াই দিছি। তারপর বাকিটা কিভাবে করতে হয় একটু দেখাই দিছি। ওনাদেরকে বলছি হচ্ছে আপনারা 8টা টেকনিক্যাল ডকুমেন্টেশন লিখে নিয়ে আসবেন। পরের ক্লাসে তারা এরকম টেকনিক্যাল ডকুমেন্টেশন লিখে নিয়ে আসছে, মানে অনেক দিন রাত ঘুমাইতে পারে নাই। এখন দেখেন এই যে প্রতিটা একটার মধ্যে হচ্ছে 13টা 14টা করে পেজ। এগুলো সব এমএস ওয়ার্ডে বসে বসে করতে হয়েছে, তাদের ড্রয়িং টুল দিয়ে করতে হয়েছে, ঠিক আছে, আগের কোনো একটা কোয়ার্টারের। তো আপনাদেরকে ওই কষ্টটা দিব না। এমএস ওয়ার্ডে আপনারা অনেক রাত দিন ঘুম হারাম করে ফেলেন, ওইটা দিব না। আপনারা ওই সময়টা যেটা আপনাদেরকে এই অ্যাসাইনমেন্ট আপনাদেরকে আমি অ্যাসাইন করার কথা করতেছি না, কেন করতেছি না? যাতে আপনারা ওই সময়টাতে এটা তৈরি করাতে স্পেন্ড না করে, তৈরি করা যেহেতু আছে এটা স্টাডি করাতে স্পেন্ড করতে পারেন। কথাটা বোঝা গেছে? বাসায় গিয়ে এটা জাস্ট ড্রাইভে ফেলে রাখবেন না, এটা উল্টে দেখবেন এই 8টা ডকুমেন্টেশনে কি আছে। মনে করেন আমি এখান থেকে বুক টাইটেল, আমি আপনাদের ক্লাসে 8টার মধ্যে বুক টাইটেল বলে যে অ্যাটমিক প্রজেক্টটা, সেটাই কোড টোড থেকে শুরু করে সম্পূর্ণ জিনিসটা আমি ক্লাসে করে দিব, আর বাকি 7টা আপনাদেরকে করতে হবে। সুতরাং আমি যেহেতু বুক টাইটেলটা করব, সেহেতু বুক এটা হচ্ছে কি আরেকজন স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট। সে এরকম 8টা জমা দিছে, মানে প্রত্যেকেই 8টা করে জমা দিছে। পরের ক্লাসে, আজকের ক্লাসে এটা পড়াইছি, নেক্সট ক্লাসে এই মনে করেন একটাতে যদি 12টা পাতা ধরেন গড়ে, তাহলে 8টাতে কয়টা পাতা? এই মানে 2 দিনের গ্যাপে এটা করে তারপর আনতে হয়েছে তাদেরকে। এই দেখেন, এখন দেখেন এই শব্দগুলো কি আপনাদের পরিচিত? ইউজার স্টোরি পরিচিত না? প্রথম কাজ স্টেপ 1 কি? টেকনিক্যাল ডকুমেন্টেশন রাইটিং এর প্রথম কাজ কি? একটা সফটওয়্যার কি ধরেই আপনি ডকুমেন্টেশন সারা এভাবে বানায় ফেলে নাকি প্রফেশনালি? আগে টেকনিক্যাল ডকুমেন্টেশন তৈরি করে ওইটা, তারপর সব প্রোগ্রামাররা দেখে, দেখে সেই অনুযায়ী ওইটা অ্যানালাইজ করে, তারপর ওই সফটওয়্যারটা তৈরি করে। তাইলে প্রথমে কি করলো? স্টেপ 1-এ কি করতে হয় আমাদের?
অ্যাজাইল প্রসেসে প্রথমে ইউজার স্টোরি কালেক্ট করতে হয়। ইউজার স্টোরিগুলো কালেক্ট করা হয়েছে যে বুক টাইটেল, এটা পড়ে বলেন তো অ্যাকচুয়ালি এই ছোট্ট অ্যাটমিক প্রজেক্টের মধ্যে কি কি চাওয়া হয়েছে বলেন তো। প্রথমটা কি? আচ্ছা, প্রথমটা হচ্ছে বইয়ের নাম কি করতে চাচ্ছে ইউজার, অ্যাড করতে চাচ্ছে। তার মানে ওটা হচ্ছে ক্রিয়েট, ব্র্যাকেটে আমি লিখে রাখছি, বাট এটা প্রফেশনালি আপনারা লিখবেন না। ক্রিয়েট যে সিটা লিখে রাখছি এটা আপনাদেরকে বোঝানোর জন্য। এই সিটা আপনারা যখন বাস্তবে কোনো টেকনিক্যাল ডকুমেন্টেশন তৈরি করবেন তখন ওই সি লেখার দরকার নাই। আমি এটা দ্বারা বুঝাইলাম যে এই ইউজার স্টোরিটা মূলত কি, ক্রিয়েট অপারেশন, ডাটাবেজে একটা তথ্য রাখতে হবে। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টাও ক্রিয়েট অপারেশন। দেখেন সে বলতেছে অথর নেম, বইয়ের নাম, আর মনে করেন হিমু হচ্ছে বইয়ের নাম, অথর নেম হুমায়ুন আহমেদ। এই পরের রিকোয়ারমেন্টটাতে চাইছে অথর নেমও যেন অ্যাড করার ব্যবস্থা থাকে। তারপরেরটাতে বলা হচ্ছে যে কোনো একটা অথর নেম বা বুক টাইটেলে আমি যদি এন্ট্রি দেওয়ার সময় কোনো একটা ভুল করি তাহলে ওটা যেন মিস্টেকটা কারেক্ট করতে পারি। এটা কি তাহলে আপডেট। তারপর চাইছে সে প্রত্যেকটা মানে অনেকগুলা বইয়ের নাম রাখা হইলো, যে কোনো বই সম্পর্কে যেন আমি স্পেসিফিক একটা বইয়ের ইনফরমেশনটা যেন আলাদা করে দেখতে পারি। তার মানে এটা হচ্ছে রিড সিঙ্গেল, রিড সিঙ্গেল। আর বলছে যে সবগুলা বইয়ের লিস্টও যেন আমি একসাথে দেখতে পারি, সেটা হচ্ছে রিড মাল্টিপল। তারপর বলতেছে যে আমি যেন সফট ডিলিট করতে পারি আমার কালেকশানে। মনে করেন আমি এটা সফট ডিলিট জিনিসটা কি, যে আমি মনে করেন একজন ই কমার্স ওনার, আমি চায়না থেকে 10টা প্রোডাক্ট আনছি সেল করার জন্য আমার ওয়েবসাইটে। 10টার মধ্যে একটা খুব চালু আইটেম ছিল, শেষ হয়ে গেছে আমার। এখন আমি কি ওইটা মেইন লিস্টের মধ্যে ঝুলে রাখবো? তাহলে ইউজাররা ওইটা অর্ডার করতে চাইলে আমি কি দিতে পারবো? তো আমি ওটাকে কি করবো, সফট ডিলিট করে মেইন লিস্ট থেকে সরে রাখবো না। যেটা ডাটাবেজে থাকবে, এই কারণেই ডাটাবেজে থাকবে কারণ আমি তো ওই প্রোডাক্ট সেল করা বন্ধ করে দিব না। ওইটা যেহেতু চালু আইটেম, আমি অর্ডার অলরেডি করে দিয়েছি চায়না থেকে আসতে যেই সময়টা লাগে, আসার পরে আমি ওই প্রোডাক্টটাকে আবার অ্যাক্টিভ করে দিব। কথাটা বুঝছেন? তো তখন আমাদের পার্মানেন্ট ডিলিট করলে আবার এন্ট্রি দিতে হবে না ওই প্রোডাক্টটা সম্পর্কে। তো আমরা পার্মানেন্ট ডিলিট ওটাকে করবো না, সব ডিলিট করে এক সাইডে রেখে দিলাম। পরবর্তীতে আবার যখন মালটা আসলো আমার স্টকে, আমি ওটাকে রিস্টোর বা রিকভার করে দিলাম। তো এটা একটা এক্সাম্পল দিলাম আর কি। তাহলে সে এখানে চাচ্ছে কি, সফট ডিলিট করার অপশন, যেটা ডাটাবেস থেকে পার্মানেন্টলি মুছবে না, বাট মেইন লিস্টের মধ্যে শো করবে না, ট্র্যাশ লিস্টের মধ্যে থাকবে। আর্কাইভ, ট্র্যাশ থাকে না, রিসাইকেল বিন, এই টাইপের। তারপর বলতেছে পার্মানেন্ট ডিলিট করা, লাস্টেরটা হচ্ছে পার্মানেন্ট ডিলিট করারও ব্যবস্থা থাকতে হবে। তাই এগুলো ছিল হচ্ছে ইউজার স্টোরি, যেটা আপনারা একটু আগে নিজেরা লিখেছেন। আপনাদেরকে ইউজার স্টোরি আগে পরিচিত করার মানেটাই হচ্ছে যে যেন আপনারা এটা দেখে অবাক না হন এগুলো কি। এখন তো আপনারা প্রত্যেকটাই বুঝতেছেন, সহজ লাগতেছে না জিনিসটা, তেমন হাতিঘোড়া কিছুই না। স্টেপ 2 কি? ইউজ কেস। স্টেপ 2 হচ্ছে ইউজ কেস, মানে ওই যে ইউজার স্টোরিগুলো লিখে নিয়ে আসছে ক্লায়েন্টের কাছ থেকে, এবার একটা একটা করে পিক করা হবে। ইউজার স্টোরি প্রথমটাকে পিক করা হইলো, প্রথম ইউজার স্টোরির জন্য কি করা হলো, ইউজ কেস তৈরি করা হচ্ছে। এখানে ওই প্রথম ইউজার স্টোরিটাকে পেস্ট করলো কোথায়, রিকোয়ারমেন্টসের ঘরে। এটা কার ইউজ কেস, বইয়ের নাম আর অথর নেম অ্যাড করার ইউজ কেস। রিকোয়ারমেন্টসের ঘরে ইউজার স্টোরিটা ফেলা হলো। কি ফিচার, আপনারা মোবাইল কিনেন যে বিভিন্ন মোবাইল ওয়েবসাইটে কি ফিচার টিচার থাকে না, তো এখন আপনার এই ইয়েতে যদি ইউজার কোনো কি ফিচার চেয়ে থাকে বা আপনি যদি ইউজারকে কোনো কি ফিচার দিবেন বলে অঙ্গীকার করে থাকেন, সেটা এখানে মেনশন করে দিবেন। এখানে কি বলছে, টু মেক ইউজার ফ্রেন্ডলি, আচ্ছা, ডাটা শুড বি সেভড উইদাউট রিফ্রেশিং পেজ, মানে অ্যাজাক্স ইউজ করে কাজ করতে বলছে, মানে একটা ফিচার চাইছে। এটা বোঝানো হয়েছে যে এখানে একটা এক্সট্রা ফিচার চাইলে এই ঘরে দিবেন। পাশেরটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, ওই যে এমন একটা জিনিস চাইলেন যেটা বাস্তবে সম্ভব না। যেমন উনি একটা বলছিলেন যে খাওয়া কোয়ালিটি ভালো আছে না খারাপ আছে এটা আমি ওয়েবসাইটে ফোরকাস্ট করব। খাওয়ার কোয়ালিটি মানে অ্যাপেলটা পচে গেছে না ভালো আছে আমার স্টকে, এটা যদি এন্ট্রি দিতে যাই একটা হিউজ কাজ না, এটা মানুষ করতে যাবে না। এটা আবার যন্ত্রের মাধ্যমে এতগুলো সেন্সর তো নিশ্চয়ই অ্যাপেলের সাথে লাগানো হবে না। সুতরাং এটা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়ার মধ্যে দেখা যাবে। তখন ডেভেলপার সুন্দর করে ক্লায়েন্টকে বুঝায় বলবে
যে এটা তো আসলে এই কারণে সম্ভব হচ্ছে না। কথাটা বুঝছেন? অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়ার মধ্যে সেগুলাই আসবে যেগুলা সম্ভব হবে। যে ক্লায়েন্ট একটা কিছু চাইলো তাকে বুঝিয়ে দেওয়া হবে যে এটা আসলে এই কারণে, তবে আপনি এটা এইভাবে করতে পারেন, এইভাবে করে বলা হবে। তো এখানে কি কি বলা হয়েছে? অ্যাকসেপ্টেন্স যেগুলো জিনিস সিদ্ধান্ত, মানে দিনের শেষে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে যেগুলো করা হবে সেগুলো অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াতে যে ক্লায়েন্ট এবং ডেভেলপার দুইজন মিলে যেটা সর্বসম্মতিক্রমে যেগুলো সিদ্ধান্ত গৃহীত হলো যে এনিওয়ান ক্যান অ্যাড বুক নেম উইদাউট এনি প্রবলেম। এটা হচ্ছে কোর ফিচার। অথর নেম মানে অ্যাড বুক নেম অথর নেম, এখানে অথর নেম কথাটাও যুক্ত হবে, একসাথে চলে আসবে। তারপর ইউজার শুড সি সাকসেস ফেলিউর মেসেজ, মানে অ্যাড করতে পারলাম কি পারলাম না এই টাইপের হ্যাঁ ফিডব্যাক দিতে হবে। কারণ ইউজার একটা ইয়ে সাবমিট করলো, কোনো রেসপন্স যদি না দেন তাহলে কি সে বুঝবে তার রেকর্ডটা অ্যাড হয়েছে কি হয় নাই? তো সে তখন দেখা যাবে আরেকবার ট্রাই করবে, তাই একই রেকর্ড দুইবার হওয়ার বা একটা এরর হওয়ার সম্ভাবনা আছে। তারপর ইউজার ক্যান অনলি এন্টার লেটার নাম্বার আন্ডারস্কোর। ইউজার বলে দিচ্ছে কি, রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছে যে যেন ইনপুট বক্সে আলফা নিউমেরিক কি আর আন্ডারস্কোর শুধুমাত্র ব্যবহার করা যায়, আর বাকি কোনো অক্ষর যেন দেওয়া না যায়। সেটাকে বলে হচ্ছে ফরম্যাট ভ্যালিডেশন। যে একটা ফর্মে আপনি ডাটা এন্ট্রি দিচ্ছেন কি কি ফরম্যাটের তথ্য দিতে পারবেন, ফরম্যাট ভ্যালিডেশন। তারপর বলতেছে নো এমটি ভ্যালুজ ইজ অ্যাকসেপ্টেড। ইউজার বলতেছে কেউ খালি ঘর খালি রেখে সাবমিট বাটনে চাপ দিয়ে দিবে, এটা যেন না হয়। ওটাকে বলে এমটি ভ্যালিডেশন। নো বুক নেম ক্যান বি এন্টার রিপিটেডলি, মানে হিমু দুইবার হইতে পারবে না। কথার কথা, ওইটা আরেকটা বই যদি হয় ওইটা হিমু 2 হবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অথর নেম দিয়ে সেটাই কোনোটার ভিত্তিতে, মোট কথা সেম রেকর্ড হবে না, সেম থিং হবে না। তারপর ইনপুট শুড বি স্যানিটাইজ। ইনপুট শুড বি স্যানিটাইজ টু সিকিউর দ্য অ্যাপ্লিকেশন। এখন স্যানিটেশনটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা সিকিউর করার জন্য, এটা ইন ডিটেইল আমরা আপনারা গুগল করলে জানতে পারেন। তবে আমি এতটুকু বলি যে সিকিউর করা, মনে করেন আপনার ইনপুটের মধ্যে এমন একটা অপশন আছে যে হ্যাকাররা এমন একটা কিছু পুট করলো যেটাতে আপনার সে আপনার সাইটে একটা গার্বেজ ঢুকাই দিতে পারলো, এরকম যেন না হয়। ঠিক আছে? অনেকভাবে স্যানিটাইজেশন করে। আপনি এটাকে মনে করেন ইউজার নেম আর পাসওয়ার্ডের একটা বক্স। এখন যে হ্যাকার সে তো ইউজার নেম পাসওয়ার্ড জানে না, তাই না? জানে? জানে না। সে একটা কিছু হাবিজাবি দিল, দেওয়ার পর সে দিল অর ওয়ান বা অর ট্রু। হ্যাঁ, তবে এখানে পাসওয়ার্ডের ইয়েতেও হাবিজাবি একটা কিছু দিয়ে অর ট্রু। যদি আপনার এটা ভালো করে স্যানিটাইজেশন না করা হয়, এই ইউজার নেম পাসওয়ার্ডটা আপনি কোডের মধ্যে ডাটাবেজের সাথে ম্যাচ করাইছেন না? ম্যাচ করাইছেন তো একটা এসকিউএল স্টেটমেন্ট দ্বারা, তাই না? এসকিউএল ইনজেকশন বলে এটাকে। এখানে যে কাজটা করা হচ্ছে এসকিউএল ইনজেকশন করা হচ্ছে, এটা হ্যাকিং এর টেকনিক। তো এখানে আপনি দেখেন এই স্ট্রিংটা, এটা তো এখন একটা স্ট্রিং, এটা এটা সেই ইয়ে করবে না, যখন করবে তখন এই ইউজার নেমটা মিল পাবে না সে। কিন্তু এইখানে দেখেন অর ওয়ান এসকিউএল এ কিন্তু এটা আবার হয়ে যাবে কি অর অপারেশন, অর ট্রু, মানে ইউজার এটা অথবা এটা, তার মানে এই অর্থ যে কোনো একটা ওয়ান হলে কি হয়ে যায় ট্রু। তার মানে ইউজার নেম আপনি জানেন বা না জানেন সে কিন্তু স্টেটমেন্টটাকে ইউজারের ইয়েটাকে কি করে দিচ্ছে, পাস করে দিচ্ছে না ট্রু, মানে ইউজার পাওয়া গেছে। পাসওয়ার্ডও যা ইচ্ছে তাই দিচ্ছেন অর ওয়ান। ওখানে গিয়ে এসকিউএল এ যখন এই স্ট্রিংটা বসবে সে কিন্তু এসকিউএল স্টেটমেন্ট হিসেবে অর ওয়ান কথাটাও যোগ হয়ে যাবে হোয়ার ক্লজের পরে। তখন দেখা যাবে পাসওয়ার্ড প্রথমটা মিলে নাই তো কি হয়েছে, পরেরটা তো আপনি বাই ফোর্স কি করে দিচ্ছেন ট্রু, তার মানে দুটোটাই সাকসেস, তাকে মেইন সাইটে ঢুকে দিবে। বা এই টাইপের এসকিউএল ইনজেকশন করতে পারবে বা ডাটাবেজে একটা ক্ষতি করতে পারবে। তো এই টাইপের কাজ কর্ম এগুলো যেন না করতে পারে, এই কারণে আমাকে এমনভাবে স্যানিটাইজ করতে হবে
আমাকে বিভিন্ন বিল্ট ইন ফাংশন আছে এর জন্য, এগুলো দিয়ে স্যানিটাইজ করতে হবে যেন এখানে কোনো এসকিউএল ইনজেকশনের মতো বিষয়গুলো না ঘটে। সিকিউর দ্য অ্যাপ্লিকেশন, এখানে লেখাও আছে, হ্যাঁ, টু সিকিউর দ্য অ্যাপ্লিকেশন। এটা কেন করা হয়? আপনার ওয়েব অ্যাপ্লিকেশনটাকে সিকিউর করার জন্য, রাইট। এটার ঢাকনাটা কোথায় রাখলাম? কারো টেবিলের কাছে রেখেছি ঢাকনাটা। আচ্ছা, পেয়েছি, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আপনারা আরো ইন ডিটেল জানতে চাইলে এসকিউএল ইনজেকশন, এই কিওয়ার্ড যেগুলো বলছি এগুলো লিখে রাখেন, এগুলো গুগল করবেন, সার্চ করবেন, স্টাডি করবেন। পেনিট্রাইজেশন, একটা ক্লাসে তো সব টপিক নিয়ে কথা বলা সম্ভব হবে না, কারণ আমাদের সময়ের স্বল্পতা আছে। তারপরে আমি একটু আপনাদের যতটুকু পারলাম অ্যান্সার করার চেষ্টা করলাম। আচ্ছা, তো এইভাবে কি করা হয়? এইভাবে ইউজ কেস লেখা হয়। ইউজার স্টোরির পর কি করা হয়? ইউজ কেস লেখা হয়। ইউজ কেসের পরের কাজ কি? ইউজ কেস কি শুধু একটা, নাকি প্রত্যেকটা ইউজার স্টোরির জন্য এভাবে আলাদা আলাদা ইউজ কেস হবে? আলাদা আলাদা ইউজ কেস হবে। ইউজ কেসের পরের কাজ হচ্ছে রোবাস্টনেস ডায়াগ্রাম। রোবাস্টনেস ডায়াগ্রামটা কি জিনিস এইটা যেন আপনারা দেখে শুরুতেই ভয় না পান, সেই জন্য আমি একটা লিঙ্ক শেয়ার করছি। আগে রোবাস্টনেস ডায়াগ্রামের পরিচিতি, এটা এটা সবাই একটু দেখেন। রোবাস্টনেস ডায়াগ্রামের কোনটা কি, কোন চিহ্নর কি কাজ, কোনটা ডেফিনেশন কি এখানে বলা আছে। অ্যাক্টর মানে কি এখানে ডেফিনেশন আছে, এগুলো পড়তে হবে। লিঙ্কগুলো দিয়ে দেওয়ার মানে এগুলো রেখে দেওয়া না, জাস্ট স্টাডি করতে হবে। ইউ হ্যাভ টু স্টাডি প্রত্যেকটা এলিমেন্ট। আমি একটু সহজভাবে বলি দেই, তাহলে আপনাদের স্টাডি করে আরো সহজ লাগবে। অ্যাক্টর কারা এখানে বলেন তো? সালমান খান কে? ইউজার। সে কি কি হইতে পারে অ্যাক্টর? ইঞ্জিনিয়ার, ডক্টর, অ্যাকাউন্টস, অ্যাকাউন্টেন্ট, তারপর ইভেন একটা অফিসের একজন মেসেঞ্জারও কোনো একটা কিছু রিকোয়ারমেন্ট দিতে পারে না? সো এখানে মেসেঞ্জারও হতে পারে। এটা কি বাউন্ডারি? বাউন্ডারিটা হচ্ছে এই চিহ্নটা ব্যবহার করবেন তখন যে যখন মানুষ এবং যন্ত্রের মাঝখানে একটা ইন্টারফেস করা হবে, মানে মানুষ তার মনের কথাটা আপনার ওয়েব অ্যাপ্লিকেশনে দিচ্ছে, কিসের মাধ্যমে দিবে? একটা ফর্ম বা একটা ব্রাউজার, এগুলা এগুলো হচ্ছে কি আমার একটা বাউন্ডারি বা ইন্টারফেস। এই এই যে জিলেপির প্যাচ, এটা হচ্ছে কি একটা প্রসেস চলছে। কি বলছে? এটা একটা প্রসেস চলছে। এই চিহ্নটা দ্বারা বোঝায় একটা কার্য সম্পাদন হচ্ছে। আর এই চিহ্নটা একটা সার্কেল, তার নিচে একটা হরাইজন্টাল লাইন। হ্যাঁ, এটা এটা হচ্ছে এন্টিটি বা ডোমেইন। এন্টিটি বা ডোমেইন কি বলেন? একটা মনে করেন স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে এন্টিটি ডোমেইন কে কে? টিচার একটা এন্টিটি, স্টুডেন্টস একটা এন্টিটি, তারপর আর কি কি হতে পারে? হ্যাঁ, এগুলো যত রকমের আছে এরা এক একটা এন্টিটি। তারপর তার মানে ডাটাবেজে যত রকমের টেবিল আছে, টেবিল হবে, সেগুলো এক একটা এন্টিটি। ইউজ কেসটা লাগবে না, এটা অপশনাল। তো এই চিহ্নগুলোর সাথে তো পরিচিত হইলেন। এখন আমরা যাই আমাদের ডকুমেন্টেশনে। এখানে দেখেন, এখন বুঝতে পারতেছেন এডিট এবং ক্রিয়েটের রোবাস্টনেস ডায়াগ্রামে, এডিট এবং ক্রিয়েটের রোবাস্টনেস ডায়াগ্রামে দেখেন ইউজার কি করতেছে? একটা মানে ইন্টারফেসের মাধ্যমে কি কি রিকোয়েস্ট করতেছে? ক্রিয়েটের রিকোয়েস্ট করতেছে, তাই না? ওইটা প্রসেস হচ্ছে। যদি প্রসেস করার সময় কোনো এরর হয়, তাহলে ওই এররটা কাকে জানানো হচ্ছে? ইউজারকে। আর যদি এরর না হয়, ওই এটা ডাটাবেজে এন্টিটির মধ্যে কি করা হচ্ছে? স্টোর করা হচ্ছে। এগুলো কাদের জন্য? ডেভেলপারদের জন্য না, যেন সহজে এসে ক্যাচ করতে পারে যে কি করা হবে, অ্যাকচুয়ালি মেকানিজমগুলো কি লাগবে। তারপর ইউজার রিকোয়েস্ট করলো, এটা কি লিস্ট, রিড রিকোয়েস্ট, একটা লিস্টের রিডের রিকোয়েস্ট। তাহলে কি রিকোয়েস্ট করলো, রিড রিকোয়েস্টটা প্রসেস হলো, হওয়ার পর ডাটাবেস থেকে তথ্যগুলা, আচ্ছা রিড রিকোয়েস্টটা যদি ডাটাবেস থেকে কোনো এরর অকার করে যে না পাওয়া যায় না বা কমান্ডে কোনো ভুল থাকে, তাহলে ওইটা কি হবে? এরর আকারে ইউজারকে জানাবে। আর যদি না হয়, তাহলে ডাটাবেস থেকে লিস্টটা প্রসেস হয়ে কাকে দেওয়া হবে? ইউজারকে।
ভেরি গুড। আর ডিলিটের ক্ষেত্রেও সেম, রিকোয়েস্ট করা হলো ডিলিট রিকোয়েস্ট, ডাটাবেজে গেল, যদি রিকোয়েস্ট যাওয়ার সময় কোনো এরর হয় ইউজারকে জানানো হবে, যদি না হয় তাহলে প্রসেস করে রেসপন্স মেসেজ সাকসেসফুলি ডিলিটেড অর ক্যানট বি ডিলিটেড, এই মেসেজটা রেসপন্স মেসেজ সাকসেসও হতে পারে, রেসপন্স মেসেজ ফেলিউরও হতে পারে, তাই না? রেসপন্স মেসেজ মানে কি অলওয়েজ সাকসেস? অলওয়েজ সাকসেসই যদি হতো তাহলে তো আর মেসেজই দেওয়ার দরকার হতো না, তাই না? এটা হয় সাকসেস হবে বা ফেলিউর হবে, এটা কি হইলো এটা জানার জন্যই তো রেসপন্স মেসেজটা, নাকি? কোথায়? এখানে? এখানে তো হ্যাঁ হ্যাঁ, এটা ভেরি গুড। এই চিত্রে এটা মিসিং আছে, এটা আপনি যোগ করে নিতে পারেন। এটা আপনার ডেভেলপারের মানে যে যারা রাইট করছে তাদের ইয়ের উপর, এটা আপনি রেসপন্স মেসেজটা দিয়ে দিবেন, সাকসেস ফেলিউর, ভেরি গুড। এটা আপনি এই এই যে এই অ্যাসাইনমেন্টটা করছে সে দেয় নাই আর কি, খেয়াল করে নেই, বাট আপনি এটা মনে করেন যে হ্যাঁ আপনার ফিচার এটা থাকতে হবে, ওই যে যেহেতু আমাদের ইউজ কেসে বলে দেওয়া আছে যে জানাইতে হবে মেসেজ দিয়ে, সেহেতু এই চিত্রে ওইটা আসবে। তো এইটা আপনারা নিজেরাই মডিফিকেশন করে নেবেন। এরপরে কি কাজ? রোবাস্টনেস ডায়াগ্রামের পর হচ্ছে ক্লাস ডায়াগ্রাম। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতেই তো আলটিমেটলি কাজগুলো করব ভবিষ্যতে, তাই না? তো অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে ক্লাসের কথা কি বলছিলাম? ক্লাসের মধ্যে কি থাকে? আমাদের বুক টাইটেল নামক অ্যাটমিক প্রজেক্টের জন্য বুক টাইটেল নামক একটা ক্লাস আমাদের লিখতে হবে না? লিখতে হবে। আর ক্লাসের নাম সবসময় প্যাসকেল কেস হয়, ওটা আমরা একটু পরে আলোচনা করব। দেখেন ক্লাসের মধ্যে কি কি থাকে? প্রপার্টিজ এবং মেথড। প্রপার্টিজ হচ্ছে ভেরিয়েবলগুলা, আর মেথড হচ্ছে ফাংশনগুলা। এর দূর বুঝলে আপাতত চলবে। ওইটার একটা তালিকাই হচ্ছে কি? ক্লাস ডায়াগ্রাম। ক্লাস ডায়াগ্রামের পর তৈরি করতে হয় সিকোয়েন্স ডায়াগ্রাম। সিকোয়েন্স ডায়াগ্রামটা কিছুই না, এগুলো এক একটা অবজেক্ট, ইউজার, প্রসেস, ডাটাবেস, হ্যাঁ, এই এন্টিটিগুলার জন্য নিচে যে ডটেড লাইনগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সময়, সময় বয়ে যাচ্ছে, হ্যাঁ। এটা কি ডটেড লাইনটা কি? সময়, টাইম। শুরুতে কি করা হয়? ইউজারের থেকে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে একটা অ্যাড রিকোয়েস্ট পাঠানো হইলো, পরে প্রসেসের মধ্যে কি কি চেক করা হয়? ফরম্যাট ঠিক আছে কিনা, এমটি ভ্যালিডেশন, ইউনিক ভ্যালিডেশন, স্যানিটাইজেশন, এগুলো চেক করে যদি কোনোটাতে চেকিংয়ে ধরা খায় ইউজারকে কি করা হবে? ভ্যালিডেশন ফেলিউর মেসেজ দেওয়া হবে। আর যদি চেকিংগুলো সে সাকসেসফুলি উতরে যেতে পারে তখন কি হবে? ডাটাবেজে ডাটাটা স্টোর করা হবে। মানে সময়ের সাথে এটা জিনিসটা চলতেছে না, কোনটার পর কোনটা এটা বোঝানোর জন্য সময়ের সাথে। তারপর ওই যে এইখানে কিন্তু আবার রেসপন্স মেসেজ দিছে, খেয়াল করছেন? আপনার সিকোয়েন্স ডায়াগ্রামে কিন্তু আবার রোবাস্টনেস ডায়াগ্রামে মিস করছিল, বাট সিকোয়েন্স ডায়াগ্রামের রেসপন্স মেসেজটা দিছে অ্যাডের ক্ষেত্রে। কথাটা বুঝছেন? এখানে দিছে কিন্তু, ওই যে আপনি যেটা বললেন ইয়েতে দেয় নাই, রোবাস্টনেস ডায়াগ্রামে মিস করছে, বাট এখানে এসে দিছে অ্যাডের ক্ষেত্রে। তো অ্যাডের ক্ষেত্রে দিল। এখানে বলেন তো এটা উঁচু নিচু কেন? এটা তো স্ট্রেট দিতে পারতো, উঁচু নিচু কেন? কেউ বলতে পারবেন? না, এটার কারণটা একদম সিম্পল। এটার দ্বারা বোঝাচ্ছে স্ট্রেট যদি দিত আপনি ভাবতেন যে এইখান থেকে এইখানে গেছে তারপর এখানে গেছে, হ্যাঁ, তার মানে এখানে প্রসেসের সাথে কোনো সম্পর্ক নাই, এটা বোঝানোর জন্য উপর দিয়ে গেছে, রাইট। মানে এই ব্লক থেকে সরাসরি এই ব্লকে যাবে, এই ব্লকে যাবে না, এটা বোঝানোর জন্য এটাকে টপকায় গেছে বোঝানো হচ্ছে। কথা বলছেন? স্ট্রেট লাইন দিলে তো আপনারা ভাবতেন ওই প্রসেসের পর ডাটাবেস থেকে গেছে প্রসেসের থেকে গেছে ইউজারে, আসলে তা না, ওইটা ডাটাবেস থেকে সরাসরি ইউজারের কাছে রেসপন্স মেসেজটা যাচ্ছে। তারপরে সেম ইয়েতে আপনারা এগুলা দেখবেন, হ্যাঁ, চিন্তা করেন ওদের কত কষ্ট হয়েছে এগুলো তৈরি করতে, মানে যারা এগুলো কিন্তু আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট হইতো, হ্যাঁ, ওরা মানে প্রচন্ড ইয়ে করছে, কষ্ট করছে। এখন এইটার সুফলটা আপনারা পাচ্ছেন, মানে ওরা এগুলা তৈরি করতে দেখি তো আপনারা রেডিমেড পাচ্ছেন। এখন আপনারা এটা স্টাডি, এটা নিয়ে ফেলে রেখেন না, এগুলো দেখবেন, মানে অ্যাটলিস্ট নিজে যেন এগুলো বানাইতে পারেন। অফিসে গিয়ে তো কোনো একটা পদে বসলে যখন একটা ভালো অ্যাজাইল প্র্যাকটিস করে এমন অফিসে বসবেন যখন, তখন এগুলো পাবেন। হজবরল কোম্পানিতে বসলে পাবেন না, তখন বলি এগুলোর কি দরকার, করেন, কোড করেন। কথাটা বুঝছেন?
এগুলা করবে যাদের মধ্যে বেস্ট প্র্যাকটিসগুলো আছে, যেসব কোম্পানি, ওইসব কোম্পানিতে প্রয়োজনে 2,000 টাকা বেতনে চাকরি হলেও, মানে উল্টা টাকা দিতে হলেও প্রথম দিকে ক্যারিয়ার করবেন। কথা বলছেন? প্রথম দিকে আপনি টাকার দিকে তাকাবেন না। প্রথম 2 বছর কাজ করবেন যে ভালো একটা কোম্পানি, ভালো প্র্যাকটিস আছে এমন একটা কোম্পানির মধ্যে সাথে কাজ করার। ভালো প্র্যাকটিস বলতে কি এখানে, যে যেমনি সামনে নোটপ্যাডে পিএইচপি কোড লেখে এরকম কোম্পানি, বা টেকনিক্যাল ডকুমেন্টেশনের ধার ধারে না, তারপরে ক্লায়েন্টের সাথে রিলেশনশিপ মেনটেন করে না, এগুলো না। প্রফেশনালি ইন্টারন্যাশনালি যেভাবে মেনটেন করা হয় ওরকম প্র্যাকটিস করে যেসব কোম্পানি, হাতে গোনা কয়েকটা থাকবে, বেশি পাবেন না এখনো, তো তাদের সাথে কাজ করার চেষ্টা করবেন। প্রয়োজনে উল্টা নিজের পকেট থেকে টাকা দিয়ে হলেও 2 বছর কষ্ট মষ্ট করবেন। আচ্ছা, এরপরের কাজ হচ্ছে স্কিমা ডায়াগ্রাম। এটা কি? ডাটাবেজ রিলেটেড, নাম শুনেই বোঝা যাচ্ছে এন্টিটি রিলেশনশিপ। আচ্ছা, এখানে আমার স্কিমা ডায়াগ্রামটা কিসের? মূলত টেবিল, তাই না? এখানে আমার এন্টিটিটা একটা বুক টাইটেল, ওখানে বইয়ের আইডি, মানে কি কি ফিল্ড কলাম থাকবে, কি কি কলাম থাকবে ওটার লিস্টটা, ওটাই হচ্ছে আমার স্কিমা ডায়াগ্রাম। তারপর হচ্ছে মকআপ, লাস্ট কাজ কি? মকআপ। মকআপের মধ্যে যে আউটপুটটা কেমন হবে এটা না, মকআপ বলতে অনেকে ভাবে যে আমার আউটপুট দেখতে কেমন হবে। মূলত মকআপ, এই যে এখানে মোটামুটি কালারিং করা হয়েছে, কালারিং না করলেও মকআপ হইতো। মকআপ মানে হচ্ছে জাস্ট গ্রাফিক্যাল লিস্ট অফ মানে এলিমেন্টস দ্যাট ইউজার উইল সি। মানে আপনি বলতে চাচ্ছেন এখানে 3টা টেক্সট বক্স ইউজার দেখবে, কিন্তু ডিজাইন অনেক ফাটাফাটি হবে এটার থেকে। এটাই যে ডিজাইন তা কিন্তু না। কারণ এটা দ্বারা বোঝানো হচ্ছে এখানে লেভেল থাকবে কয়টা? 1 2 3 4, 4টা লেভেল থাকবে। একটা হচ্ছে হেডলাইন, পাশের গুলো হচ্ছে লেভেল, তারপর টেক্সট বক্স কয়টা থাকবে? 3টা। বাটন কয়টা থাকবে? 3টা। এই ইনফরমেশনটা আপনাকে দেওয়াটাই হচ্ছে কাজ ছিল এটার মকআপের কাজ ডিজাইন দেখানো না। এখানে আপনি সিম্পলি কোনো কালারিং না করলেও মকআপ রাইট ছিল। সুতরাং মকআপ কোনো ফাইনাল প্রোডাক্টের ফিনিশড আউটপুট না। এই তো, এভাবে মকআপ এভাবে করে 8টার জন্য করা আছে। আমি একটা খালি ডিসকাস করলাম, প্রত্যেকটা উল্টা উল্টা দেখবেন, তাহলে বুঝতে পারবেন 8টা অ্যাটমিক প্রজেক্টে কি কি চাওয়া হয়েছে। হ্যাঁ, এই জিনিসগুলো আপনাদের মাথায় আসবে। আচ্ছা, এখন আমরা যে টপিকটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে ক্লিন কোড। অ্যাজাইল সম্পর্কে একটা ধারণা মোটামুটি পাইলেন। একটা ক্লাসে এর বেশি মনে হয় না দেওয়া সম্ভব, বা আপনাদের পক্ষেও নেওয়া সম্ভব, তাই না? অ্যাজাইল সম্পর্কে স্টাডি করার আপনাদের যথেষ্ট আরো জিনিসপত্র আছে। ওটা আপনাদের অবসর সময় বসে গল্পের বইয়ের মতো গুগল করতে হবে, উইকিপিডিয়া পড়তে হবে, স্ক্রাম কি, স্ক্রাম মাস্টার, তারপরে এই জিনিসগুলো, অনেকগুলো টার্ম আছে, ওগুলো পড়তে হবে। তবে বেসিক আপনি অ্যাটলিস্ট এখান থেকে কোর্স করে গিয়ে ক্লায়েন্টের থেকে রিকোয়ারমেন্ট নেওয়ার মতো নলেজটা দিয়ে দেওয়া হলো। তবে স্টাডি এখানেই শেষ না। অ্যাজাইলের আরও অনেক কিছু আপনাকে স্টাডি করার আছে, ওগুলা স্টাডি করতে হবে। আপনি নোট ডাউন করে রাখেন, হ্যাঁ অ্যাজাইল সম্পর্কে আমার জানতে হবে, এটা খুব কাজের জিনিস, এইটা আপনার মাথায় ঢুকায় দেওয়া হলো। এবার ক্লিন কোড সম্পর্কে বলি। ক্লিন কোড ছেড়ে দিব, বেশিক্ষণ আটকাবো না। আরেকটা ডকুমেন্ট শেয়ার করা হয়েছে আপনাদেরকে, একটু খেয়াল করেন। বাটারফ্লাই এইউ পেয়েছেন? বাটারফ্লাই এইউ ক্লিন কোড পেয়েছেন? আমাদের রেকর্ডিং চলছে তো? হ্যাঁ, একটু দেখে আসি। হ্যাঁ, রেকর্ডিং চলছে। আচ্ছা, অ্যাজাইল বললাম, এত কিছু বললাম, এই ইয়ে হইলো। এখন আসছে এই ইউজার ডেভেলপাররা ওই টেকনিক্যাল ডকুমেন্টেশন করে বুঝতে পারলো প্রজেক্টটা কি, এবার তার কোড লেখার পালা। তো কোড লেখার যখন কথা আসবে তখনই আসতেছে কিভাবে কোড লিখবে সে, ক্লিন কোড কিভাবে করবে, পরিষ্কার কোড। এটা কি মানে সার্ফ এক্সেল দিয়ে ধোয়া লাগবে? সেটা তো না। ক্লিন কোডটা কি এটা নিয়ে আমরা আলাপ করতেছি। মার্টিন ফৌলার কি বলছেন, একজন মনীষী, তিনি বলছেন, if any fool can write code that a computer can understand, যে কোনো বোকাই কোড লিখতে পারে যেটা কম্পিউটার বুঝতে পারবে, কিন্তু গুড প্রোগ্রামার্স রাইট কোড দ্যাট
হিউম্যানস ক্যান আন্ডারস্ট্যান্ড। কথাটা মর্মটা বুঝছেন? মানে যে কোনো লোকই কম্পিউটার কোড করতে পারে, যেটা মেশিন বুঝবে, আউটপুটও দিয়ে দিবে, কিন্তু পরবর্তীতে তার জায়গায় আরেকজন এসে বসলে তার কোডগুলো হিজিবিজি লাগবে, তার কাছে কিছুই বুঝতেছে না, ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছে, কিন্তু তার কোড উদ্ধার করতে পারতেছে না। কেন সে এই ভেরিয়েবলটা নিল, কেন সে ওই কাজটা করলো, এটার কোনো লাইন ঘাট পাচ্ছে না তার কোড দেখে। হ্যাঁ, কিন্তু মেশিন তো মেশিন, মেশিন তো কোড পাইলেই হচ্ছে কি, সে যদি সিনট্যাকটিক্যালি ওকে থাকে, লজিক্যালি ওকে থাকে, সে ওটা কি করে ফেলবে, রান করে ফেলবে। কিন্তু মানুষ যদি বুঝতে না পারে, পরবর্তীতে যে ওই চেয়ারটাতে বসলো সে কি ওই কোডটাকে আর ফার্দার ডেভেলপ করতে পারবে? সেটাই। সুতরাং বলতেছে বেটার গুড প্রোগ্রামাররা এমন ভাবে কোড লেখে যেটা মানুষ যেন বুঝতে পারে, মেশিন তো পারবেই। কথাটা বুঝছেন? তো এইটা মাথায় রাখতে হবে। হোয়াট ইজ ক্লিন কোড এবং এটার দরকারটা কি? ক্লিন কোড কি এবং এটার দরকারটা কি? হ্যাঁ, এই প্রসঙ্গে মানে একটা বইয়ে একজন লিখছেন একটা মজার জিনিস, যে মনে করেন আপনি ভালো কোড লিখেন, আরেকজন খারাপ কোড লিখে, ভালো কোড নিয়ে ঢুকছেন কোড রিভিউ রুমে, কোড রিভিউ থাকে না সফটওয়্যার ফার্মগুলোতে, কোড রিভিউ করা হয় না, ওই আপনি কোড লিখছেন, আপনাকে একটা টাস্ক অ্যাসাইন করা হয়েছে, ওই টাস্কটা নিয়ে আপনি জমা দিলেন, ওই জমা দিবেন যে রুমে, ঠিক আছে, সেটা হচ্ছে কোড রিভিউ রুম। গুড কোড নিয়ে যে ঢুকছে সে দেখেন কি পরিমাণ গালি খাচ্ছে, অল্প। আর যে ব্যাড কোড নিয়ে ঢুকছে তার গালি খাওয়ার পরিমাণ কেমন? হ্যাঁ, হ্যাঁ সেটাই। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে দেখেন, এখানে আবার একটা ফর্মুলা বানাইছে, বলতেছে দ্য অনলি ভ্যালিড মেজারমেন্ট অফ কোড কোয়ালিটি WTFS পার মিনিট, প্রতি মিনিটে কয়টা খাচ্ছেন। কথা বলছেন? এখন কেন দরকার এটা মানে বুঝানো, যে কেন আপনি ক্লিন কোড করবেন, প্রফেশনাল লাইফটাকে একটু ভালো করার জন্য করবেন, আদারওয়াইজ WTF ভরে যাবে। আচ্ছা, এখন একটু সিরিয়াস কথাই বলি। মনে করেন এটা হচ্ছে প্রোডাক্টিভিটি ওভার টাইম। ক্লিন কোড যদি আপনি না করেন, একটা কোম্পানিকে আপনি মানে আপনারা মানে যারা ডেভেলপার হবেন, একটা কোম্পানিতে ঢুকছেন, ক্লিন কোড কেউই করতেছেন না, আপনার বসও তেমন নরম মনের মানুষ, কিছু বলে না, আপনারা করছেন, কিন্তু আলটিমেটলি আপনারা কোম্পানিটাকে ধুলায় মিশিয়ে দিবেন। প্রথম দিন 10-12 জন মিলে 50টা স্ক্রিপ্ট তৈরি করে ফেললেন, 10 জন 5টা 5টা করে 50টা স্ক্রিপ্ট করলেন। সেকেন্ড দিনে গিয়ে কি আর 50টা করতে পারবেন? পারবেন না, কারণ আগের 50টাকে আপনার মেনটেন করতে হবে না, আগের 50টার কোড পরে আগে কি করছেন সেই অনুযায়ী নতুন কোড করতে হবে না। সুতরাং প্রোডাক্টিভিটি নর্মালি ন্যাচারালি কমবে। কিন্তু আগের কোডটা পড়তে যদি আপনারই 2 ঘন্টা লাগে আপনার কোড পড়তে, তাইলে কি প্রোডাক্টিভিটি আরো লো হয়ে যাবে না? ডে বাই ডে প্রোডাক্টিভিটি কমে, সফটওয়্যার সাইজ যত বড় হয় নতুন ফিচার আসে, আস্তে আস্তে কমে যায়, বাট ধুলায় মিশে যায় না যদি ক্লিন কোড হয়। তাহলে অ্যাটলিস্ট কাজটা এরকম ধুলায় মিশে যেত না, এখানে থাকতো, এখানে থাকলেও আপনার কোম্পানি মিলিয়ন ডলার বিজনেস করে যাইতো ইয়ারলি। কিন্তু আমাদের সারা বিশ্বে অনেক ট্রেড লাইসেন্স হয় সফটওয়্যার ফার্মের, কিন্তু টিকে থাকে পয়েন্ট সামথিং, সার্ভাইভ করে ইয়ারলি পয়েন্ট সামথিং। ওই ট্রেড লাইসেন্সগুলো ওই 1 বছর পরে আর রিনিউ করে না। কথাটা বুঝছেন? সো এইসব এইসব হচ্ছে একটা মানে ইয়াহুর অবস্থাটা দেখেন না, ইয়াহু কিন্তু শুরুর দিকে এইভাবে গোছালো ছিল না, ওদের একদিকে অ্যাড একদিকে মানে কেউ সাইটে গেলে ট্র্যাকই পাইতো না ইউজাররা, ওদের আউটপুট দেখেই মানুষ বুঝতে কষ্ট হইতো, আর ভিতরের কোডের কি অবস্থা করে রাখছে ওরা জানে, মানে মেনটেন করতে পারতেছিল না। এটাকে যে বাড়াবে, ওই বাড়ানোর কথাটা তাদের ওইভাবে তাদের সিইওরা ওইটার গুরুত্ব ইয়ে করে নেয়। ফলে তারা যে কোনো চেঞ্জেস, টেকনোলজি তো সময়ের সাথে চেঞ্জ হচ্ছে, রিকোয়ারমেন্ট ইউজারের ডিমান্ড সময়ের সাথে চেঞ্জ হচ্ছে। আপনার কোডটা যদি খুব ইজি টু ম্যানেজ না হয় তাহলে কি হবে, আপনি দেখলেন যে বিজনেস এখন ওইদিকে ঘুরে গেছে মোর, হুট করে আপনার কোডগুলোকে ওইদিকে ঘুরাইতে পারবেন না আপনি। কথা বুঝছেন? তো ফেসবুকের একটা কার্টুন দেখছিলাম যে জুকারবার্গ তরোয়ার নিয়ে দাঁড়ায় আছে ডেভেলপারের ঘাড়ের কাছে, যে ব্যাড কোড লিখলেই দিবে কোড, মানে এমন টাইপের একটা ইয়ে, মানে ক্লিন কোড লেখার মানে সে খুব সিরিয়াস যে ক্লিন কোডের ব্যাপারে,
তার কারণে ফেসবুক দেখেন এক্সপ্যান্ড করতেছে কিভাবে। এই কথাটা প্রথম দিন বলছি যে একটা প্রোগ্রামারের কাজের মধ্যে মোর দেন 80% কাজ কি করে, সে পড়ে, কোড পড়ে, সেটা নিজের কোড হোক, মানুষের কোড হোক, ইন্টারনেট থেকে স্ট্যাক ওভারফ্লোতে হোক, কোড পড়ে। আর 10 to 20% টাইম সে কি করে, লিখে, কোড লিখে। যেহেতু পড়াটা হয় বেশি, পড়ার কারণে লেখাটা হইতে হবে সেই কারণে ভালো করে। যেহেতু আপনি যে লাইনটা লিখবেন সেটা অনেক প্রোগ্রামার অনেক বেশি সময় ধরে পড়বে, যেহেতু পড়বে বেশি সেহেতু লিখতে হবে এমন ভাবে যেন পড়তে বেশি সময়, পড়ে বুঝতে সময়টা কি বেশি না লাগে। কথাটা বুঝে গেল? এরপরেও যদি না বুঝেন ক্লিন কোডের গুরুত্ব, তাহলে এই লাইনটা আপনার জন্য। এটা পড়েন, অলওয়েজ কোড as if the guy who ends up maintaining your code will be a violent psychopath who knows where you live. বুঝছেন? মানে আপনি যখন কোড করছেন তখন প্রত্যেকটা লাইন লেখার সময় ভাববেন ভবিষ্যতে যে এই কোডগুলা পড়বে আমার অফিসের, সে জানে সে একটা ভয়ানক সিরিয়াল কিলার বা সাইকোপ্যাথ, সে মেজাজ খারাপ হলেই মানুষ খুন করে, এবং সে জানে আপনি কোথায় থাকেন। সো আপনার কোড পড়ে তার যদি মেজাজ খারাপ হয় সে কি করবে বুঝতে পারতেছেন। তো এইটা মাথায় রেখে কোড করবেন, কথা বুঝছে? তো মানে নিজেকে নিজে মোটিভেট, এটা হচ্ছে সেলফ মোটিভেশনের জন্য এই জিনিসটা মাথায় রাখবেন। বলতেছে যে সব কিছু বুঝলাম, মানে আপনাদের দিক থেকে এখন মনে মনে হয়তো আসতেছে হ্যাঁ স্যার বুঝলাম ক্লিন কোড ছাড়া গতি নেই, তো কিভাবে আমি নিজেকে ইমপ্রুভ করব। তো এটা বলার আগে কিভাবে আপনি নিজেকে ইমপ্রুভ করবেন, আরেকটা কথা আমার কাছে খুব ভালো লাগে, এটা দেখেন, এটা আপনাদের জন্য দিছি, যে লিভ দ্য ক্যাম্পগ্রাউন্ড ক্লিনার দেন ইউ ফাউন্ড ইট। মানে যারা স্কাউটিং করেন, আপনারা কেউ করেছেন স্কুল লাইফে, করেছেন, এই কথাটা আপনারা শুনেছেন না, লিভ দ্য ক্যাম্পগ্রাউন্ড ক্লিনার দেন ইউ ফাউন্ড ইট। মানে আপনাদের যারা স্কাউটিং করে তাদের বিভিন্ন ক্যাম্প হয়, ক্যাম্পে তাবু টাবু গাড়া হলো, ইয়ে করা হলো, ক্যাম্প শেষে চলে যাচ্ছে, প্রথমে যখন আসছিল ক্যাম্প গাড়তে তখন দেখছিল ওখানে চিপসের প্যাকেট, ওখানে ওখানে নোংরা। যাওয়ার সময় তাদের একটা রুল হচ্ছে তারা যেরকম দেখে গেছে তার থেকে বেটার করে দিয়ে যাবে প্লেসটাকে, নোংরা আরো বেশি নোংরা করে দিয়ে যাবে না। এটা হচ্ছে স্কাউটিং, ওরা তো একটা গোছালো অর্গানাইজড একটা দল, তাই না? তো তাদের মধ্যে এই প্র্যাকটিসটা আছে। তো আপনার প্রোগ্রামারদের মধ্যেও এইটা অ্যাপ্লাই করতে বলা হচ্ছে, বলতেছে যে এই রুলটা আপনাদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। আপনারা একটা ব্যাড কোড দেখলেন, ঠিক আছে, আগে যে কোড করছে তাকে গালিগালাজ করেন, সমস্যা নাই, বাট ওই কোডটাকে কি করে দিয়ে যাবেন, যতটুকু সম্ভব ক্লিন করে দিয়ে তারপর ওই ক্যাম্পগ্রাউন্ডটা লিভ করবেন। কথা বুঝছেন? তবে মেক শিওর যে আপনি ক্লিন করতেছেন, আবার তার থেকেও আরো খারাপ করে দিয়ে যায় না আর কি, তাহলে আরেকজনের কোড নেড়ে দিলে আরেক প্রবলেম হয়ে যাবে, মানে হ্যাঁ আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে। মানে ওই ম্যাচুরিটি আসার পর ওই কাজগুলো করবেন, যে হ্যাঁ আমি শিওর যে আমি ক্লিনই করতেছি, ওটা যখন আপনি শিওর থাকবেন তখনই করবেন আর কি। এখন কথা হচ্ছে কিভাবে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারি। ক্লিন কোডের গুরুত্ব বোঝানো হইলো, আমরাও বুঝলাম কিভাবে ইমপ্রুভ করতে পারি। বলতেছে ভেরিয়েবল এবং মেথডের নাম দেওয়ার সময় আপনি কিভাবে দিবেন সেই সংক্রান্ত কিছু সাজেশন আপনাকে দিছে, কোনটা গুড কোনটা ব্যাড। বলতেছে ইউজ ইন্টেনশন রেভেলিং নেম, মানে একটা এক্সাম্পল দিছে প্রোটেক্টেড ডি। প্রোটেক্টেড ডি দ্বারা প্রোটেক্টেড ডেনমার্কও বুঝতে পারি, ডেপথও বুঝতে পারি, ডায়ামিটারও বুঝতে পারি, অনেক কিছু বুঝতে পারি না, ডেইজও বুঝতে পারি, কিন্তু আমি শিওর না আরেকজন প্রোগ্রামার যে পড়তেছে প্রোটেক্টেড ডি, এইটা বুঝতে গেলে তাকে আরো 10টা লাইন পড়ে তারপর বুঝতে হবে ডি দ্বারা সে কি বুঝাইছিল অ্যাকচুয়ালি। এরকম ভেরিয়েবলের নাম না বা ফাংশন, মানে ভেরিয়েবলের নাম এরকম না দিয়ে বলা হচ্ছে কি ফাংশনের নাম বা ভেরিয়েবলের নাম এরকম মানে বোঝা যায় না এমন না দিয়ে আপনি দেওয়া ভালো। কেমন? ইলাপস টাইম ইন ডেজ, এটা দ্বারা বোঝা যাচ্ছে না এখানে কি বোঝানো হয়েছে, কয়টা ডে, এখানে ডেইজ বোঝানো হয়েছে, তাই না? এটা দ্বারা ডেপথ বোঝানো হয় নাই।
স্পষ্ট বোঝা যাচ্ছে না? দেখতে সাইজ বড় হোক, বাট এটা এইটার জন্য ইয়েকে কি আরেকজন প্রোগ্রামারকে কি আরো 10টা লাইন পড়তে হবে? পড়তে হবে না। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, আপনারা খেয়াল করেন, ভেরিয়েবলের নামের প্রথম শব্দটা কিন্তু সবগুলা ছোট হাতের, পরেরগুলার সবগুলা বড় হাতের, প্রথম অক্ষরটা খেয়াল করছেন? এটাকে বলে ক্যামেল কেস। ভেরিয়েবল নেম, ফাংশন নেম, এগুলা সব হবে ক্যামেল কেস। উটের ইয়েটা পিছন থেকে মাথা পর্যন্ত এইভাবে কি শুরুতে নোয়ানো থাকে লেজের দিকটা, তারপর আস্তে উঁচু না, তো এই কারণে এটার নাম হচ্ছে ক্যামেল কেস। আর প্যাসকেল কেস হচ্ছে যেটার প্রত্যেকটার প্রথম অক্ষর কি হবে? প্যাসকেল কেসে এখানে ইটা হইলে কি হতো? বড় হাতের হইতো ইটা। সবগুলা শব্দের প্রথম অক্ষর বড় হয় প্যাসকেল কেস। তবে ওই প্যাসকেল কেসটা কোথায় ব্যবহার করবেন? ক্লাস নেমে। ভেরি গুড। ক্লাস নেম, ইন্টারফেস, ট্রেট, এইসব ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন প্যাসকেল কেস। আচ্ছা, বলতেছে ইউজ প্রোনাউন্সিয়েবল নেম, মানে দাঁত ভেঙে যায় এমন ভেরিয়েবলের নাম দিয়েন না। একজন প্রোগ্রামার আরেকজন প্রোগ্রামারকে বলতেছে এই ভেরিয়েবলের মানটা চেঞ্জ করেন, এত করেন, এটা বলতে গিয়ে যেন ওই প্রোগ্রামারের দুইবার তোতলাইতে না হয়। কথাটা বুঝছেন? প্রোনাউন্স করা যায় ইজিলি এমন নাম দিতে বলতেছে। দেখেন এটা পড়েন তো, আমি পড়ি এভাবে, পাবলিক জেনি এমডি এইচএমএস আমি পড়ছি, ঠিক আছে? এটা পড়লাম মডি এমডি এইচএমএস। হ্যাঁ, এখন আমি এইভাবে পড়ে নিলাম আর কি আপাতত, কিন্তু দেখেন আসলে সে কি বুঝাইতে চাইছে। সে বুঝাইতে চাইছিল জেনারেশন টাইম স্ট্যাম্প, মানে এই জেন দ্বারা জেনারেশন বুঝেছিল, তারপর ইয়ার, মান, ডে, আওয়ার, মিনিট, সেকেন্ড, ওইটাকে আমি জেনি বানাই ফেলছি। আচ্ছা, তারপর বলতেছে ইউজ নেম স্পেসেস ইনস্টিড অফ প্রিফিক্সিং নেমস। নেম স্পেস ব্যবহার করতে, প্রিফিক্সিং অফ নেমস, মানে আপনি এরকম শর্টকাট না ব্যবহার করে, আপনি ডিএসসি ব্যবহার না করে আপনি সরাসরি লেখেন ডেসক্রিপশন, এটা বেটার। ঠিক আছে? একটু লাইন বড় হোক, অসুবিধা নেই, দেখতে কিন্তু মিনিংফুল হোক। হ্যাঁ বলুন। আমি সবকিছু বড় বড় ডেসক্রিপশন দিয়ে লিখতে যাই, তো সেক্ষেত্রে দেখা যাবে আমার প্রোগ্রামটা অত্যাধিক বড় হয়ে গেছে, প্লাস এটা মেইনটেনেন্সের প্রবলেম, তারপর প্লাস এটা প্রোগ্রাম মেনটেনেন্সে কোনো সময় এখানে ভেরিয়েবলের নাম বড় দিলে কোনো সময় মেনটেনেন্সে প্রবলেম হবে না। বাড়ি না, এটা ভারীও তেমন হবে না। এটা তেমন একটা, যখন আপনি এটা এক্সিকিউট করবেন তখন আমার যখন আমি একটা ভেরিয়েবলের নাম প্রথমে দিছি এতটুকু লম্বা, তো আমার পর মাঝখানে গিয়ে এই ভেরিয়েবলকে আবার কল করতে হচ্ছে। হ্যাঁ, তখন এখনকার আইডি গুলো তো অনেক স্মার্ট, আপনি প্রথম দুইটা অক্ষর লেখার সাথে সাথে সে আপনাকে সাজেস্ট করবে। আপনার তো পুরো টাইপের যুগ নাই, কিন্তু এইটা হবে আপনার মেনটেনেবল, এটাতে বোঝা যাবে বেশি। কথাটা বুঝছেন? যেহেতু পড়া হচ্ছে বেশি, আপনার টাইপ করতে হচ্ছে না পুরোটা, আপনার সাজেশন চলে আসবে। ঠিক আছে? তারপর বলতেছে ডোন্ট বি কিউট, বেশি কিউট হওয়ার দরকার নাই কোড করার সময়। যেমন আপনি একটা রেকর্ড ডিলিট করতে চান, ওইটার মেথডের নাম দিলেন ওয়্যাক, এটা না দিয়ে সিম্পলি বলেন কিল। কিলটা আরো বেশি বুঝবে প্রোগ্রামাররা, কিন্তু ওয়্যাক থেকে অনেক প্রোগ্রামার কনফিউজ হয়ে যাবে, এটা দ্বারা কি বোঝানো হয়েছিল, এই মেথডে কি করতেছে, এই মেথড দ্বারা সে আবার ওই মেথডে গিয়ে দেখতে হবে, কাজ কারবার দেখে বুঝবে, ও আচ্ছা এখানে তো মাত্র রেকর্ড, এটা দেওয়ার কি দরকার ছিল। তো বলতে সিম্পলি কিল দেন। এই মানে এইসব নেমিং এর ক্ষেত্রে মেথড নেম, ভেরিয়েবল নেম দেওয়ার সময় মানে মিনিংফুল দেওয়ার চেষ্টা করবেন। মানে আপনি একটা মানে স্মার্টলি একটা কিছু দিয়ে ফেললেন, এরকম করতে মানা করতেছে। সিম্পলি একটা রেকর্ড ডিলিট করতেছেন, ওটা একটু চেঞ্জ করলে, একটু কিউট হতে গেলে কিল লেখেন, ডিলিট না লিখে একটু স্মার্টলি কিল লেখেন, তাও হবে। বাট ওয়্যাক লেখেন না, ওয়্যাক লিখলে ক্লিয়ার হচ্ছে না বিষয়টা। হ্যাঁ, আচ্ছা, তারপর বলতেছে কি, হ্যাঁ ইউজ ওয়ান ওয়ার্ড পার কনসেপ্ট। মনে করেন আমাদের তো অনেক অনেক বিল্ট ইন ফাংশন থাকবে, অনেক অনেক জিনিস থাকবে, কোনো কোনো ক্ষেত্রে গেট দিয়েও একটা কাজ হচ্ছে, ফেচ দিয়েও সেম কাজটাই করা যাচ্ছে। তো আপনি কোনো অংশে কোডের গেট ব্যবহার করলেন, কোনো অংশে ফেচ ব্যবহার করবেন, এইটা করবেন না। গেট করলে গেটই করেন ওই স্ক্রিপ্টে, ফেচ করলে ফেচই করেন। ইউজ সলিউশন ডোমেইন নেমস, বলতেছে যারা পরবর্তীতে আপনার কোডটা পড়বে তারাও তো প্রোগ্রামারই হবে, তাই না? সুতরাং তাদের জন্য শুধু জবস কথাটা লেখেন না, তারা তো একদম গোমূর্খ না।
তাদেরকে জব কিউ কথাটা লেখেন, মানে কিউ মানে যে প্রোগ্রামিংয়ে কিউ বলতে কি বোঝায়, স্ট্যাক কিউ এগুলো বলতে কি বোঝায়, ওই প্রোগ্রামার ওগুলো বুঝবে। সুতরাং এই টার্মিনোলজিগুলো ব্যবহার করতে দ্বিধা করবেন না, করতে পারেন। কারণ যে কোডগুলো পড়বে সে তো আর ক্লায়েন্ট হবে না, সে তো আরেকজন প্রোগ্রামার। এই আর কি। তারপর বলতেছে ভার্ব ব্যবহার করতে কার ক্ষেত্রে, ফাংশন নেমের ক্ষেত্রে ভার্ব ব্যবহার করতে। ফাংশন মানে কি, কোনো একটা কার্য সম্পাদন, এটার ক্ষেত্রে নাউন ব্যবহার না করে ভার্ব ব্যবহার করবেন। ডু সামথিং এটা, তারপর ডিলিট রেকর্ডস বা ইয়ে সামথিং, বা অ্যাড রেকর্ডস, এগুলো এগুলো হচ্ছে কি ভার্ব, ভার্বাল। কিন্তু আপনি যদি একটা ফাংশনের নাম দেন স্টুডেন্টস, এটা কি কোনো কাজ বোঝাচ্ছে? এটা একটা নাউন না? তার মানে বলতেছে ফাংশন নেম সবসময় দিবেন কি ভার্ব, আর নাউন দিবেন কার কার ক্ষেত্রে, ক্লাস এবং অ্যাট্রিবিউটস এর ক্ষেত্রে নাম দিবেন কি নাউন। এই কথাটা মাথায় রাখবেন। তারপর বেটার, এবার 2 নম্বর, এতক্ষণ ধরে আমরা 1 নম্বর পয়েন্টে ছিলাম যে কি ফাংশন নেম এবং ভেরিয়েবল নেম কিভাবে দিলে ভালো হয়। এবার বলতেছি বেটার ফাংশন কিভাবে লিখব। বেটার ফাংশন লেখানোর জন্য সাজেশন হচ্ছে দ্য স্মলার দ্য বেটার। বেটার ফাংশন কিভাবে লিখবো, ফাংশনের নাম না, এখানে ফাংশনের ভিতরের জিনিসের কথা বলা হচ্ছে। ফাংশন আর ভেরিয়েবলের নাম নিয়ে তো 1 নম্বর টপিকে আলাপ হলো, এখন আলাপ হচ্ছে বেটার ফাংশন, মানে ভিতরে ফাংশন যে ইউজার ডিফাইন ফাংশন আমরা লিখি না, ওই বেটার ফাংশন আমরা কিভাবে লিখব। বলতেছে অনেকে আছে নিজের সব জ্ঞান ঢেলে দেয় ফাংশন লিখতে বসলে, যা জানে সব কিওয়ার্ড ব্যবহার করে দেয়, কিন্তু এইটা করতে যাবেন না, জ্ঞান জাহির করতে যাবেন না। ওইখানে স্পেসিফিক্যালি যা দরকার এই ফাংশনটার থেকে আপনার যেই কাজটা বের করে আনার দরকার সেইটা করে বের হয়ে চলে আসবেন। আপনি হাজার হাজার কমান্ড জানেন, এইটা ওইখানে অ্যাপ্লাই করে দেখানোর দরকার নাই। বুঝছেন বিষয়টা? মানে আমাদের মাইন্ডসেটটা এরকম অনেক সময় থাকে যে আমি যে ভালো প্রোগ্রামার এটা আমার কলিগদেরকে একটু বুঝাই দিই, একটু কয়েকটা কমান্ড বেশি প্রয়োগ করে একটু ঘুরায় পেঁচায় খায়, ওইভাবে না খেয়ে সরাসরি খেতে বলতেছে। তো এ ফাংশন শুড অনলি ডু ওয়ান থিং, মানে আপনি একটা ফাংশনের নাম দিলেন ডু এডিশন, হ্যাঁ ডু এডিশন, তো ওইখানে আপনি চিন্তা করলেন আচ্ছা আবার সাবট্রাকশনের জন্য আরেকটা ফাংশন লিখবো, এখানে একটা ভেরিয়েবলের মধ্যে সাবট্রাকশনের কাজটাও করে রাখি, পরে খালি ইকো করে দিব ওই ভেরিয়েবলের মানটা। এই টাইপের কাজ করবেন না, যেইটা বলা হচ্ছে যেই ওই স্পেসিফিক কাজটা করে ওই ফাংশনটাকে বের করে আনাবেন, তাহলে কি উপরের শর্তগুলোও পূরণ হবে, ফাংশনটা ছোট সাইজে থাকবে, মিনিংফুল থাকবে। বলতেছে নো নেস্টেড কন্ট্রোল স্ট্রাকচার, ওই যে হিজিবিজি করার চেষ্টা করবেন না, ওই যে এই কথা যে লুপের ভিতর লুপ, ইফের ভিতর ইফ, এই নেস্টেড কন্ট্রোল স্ট্রাকচার দিয়ে ভরায় ফেলে, ওই ফাংশন পড়ে দেখারও ধৈর্য কুলায় না অন্য প্রোগ্রামারদের, বা নিজেই 2 বছর পর ওই কোড দেখলে বুঝতে পারে না এই ফাংশনটা তো অ্যাকচুয়ালি কীভাবে জানি করছিলাম। তো এইটা না করতে বলতেছে নো নেস্টেড কন্ট্রোল স্ট্রাকচার, যথাসম্ভব কন্ট্রোল স্ট্রাকচার, নেস্টেড কন্ট্রোল স্ট্রাকচার অ্যাভয়েড করবেন। লেস আর্গুমেন্ট আর বেটার, মানে অনেকে আছে ফাংশন লেখার সময় যে বলে যে এক্স নামক একটা ভেরিয়েবলের মধ্যে মান পাস করতে হবে, ওয়াই জেড মানে অনেকগুলো প্যারামিটার দিয়ে ফেলে, হ্যাঁ আমার এই ভ্যালুটাও লাগবে, এই ভ্যালুটাও লাগবে, এই ভ্যালুটাও লাগবে। যত আপনি খেয়াল রাখবেন মোর দেন 3, আপনি যদি 3টার বেশি প্যারামিটার দেন আপনি ভালো মানুষ না, মানে বলতেছে মোর দেন 3 আর্গুমেন্টস আর ইভিল। 3টার বেশি প্যারামিটার যদি আপনি ব্যবহার করেন কোন একটা ফাংশন লেখার সময়, তাহলে আপনি ভালো প্রোগ্রামার না। যেমন এইখানে দেখেন এখানে দেখেন এ কিন্তু 3টা প্যারামিটার নিছে, তার মানে এ ওই গন্ডির মধ্যেই আছে, তারপরে বলতেছে যে 3টার জায়গায় যেহেতু 2টা করা যায় সেহেতু 2টা করাটাই ভালো। আমরা জানি পয়েন্টকে এক্স ওয়াই দুইটাই একসাথে রাখা যায় না, পয়েন্টের মধ্যে তো একটা পয়েন্ট বলতে তো ওইটার মধ্যে এক্সও থাকতে পারে ওয়াইও থাকতে পারে। সো আমরা যদি এখানে 2টা সাপ্লাই করি তাহলেই তো আমার সার্কেল ড্র করা সম্ভব। পয়েন্টের মধ্যে তো আছে, পয়েন্ট যদি একটা ক্লাস হয় এর অবজেক্ট, একটা অবজেক্টে তো ওই গুণাগুণটা থাকবেই, যে এক্সও থাকবে প্রপার্টি, এক্সও থাকবে প্রপার্টি ওয়াইও থাকবে। সুতরাং আমার আলাদা করে এভাবে 3টা করব না, আমরা
যত কম সংখ্যক আর্গুমেন্ট পাঠানো যায় ওইটাই চেষ্টা করব। এগুলাই, নো সাইড ইফেক্ট। আপনার প্রোগ্রামে কোনো সাইড ইফেক্ট, ফাংশনের মধ্যে কোনো সাইড ইফেক্ট থাকা চলবে না। ওই যে বললাম, লিখতেছেন, করতেছেন এডিশন, এর মধ্যে সাবস্ট্রাকশন ঢুকায় একটা সাইড ইফেক্ট করাই দিবেন না। মানে ফাংশন মাস্ট ডু হোয়াট দ্য নেম সাজেস্ট। ফাংশনের নামটা যেটা সাজেস্ট করতেছে শুধুমাত্র সেই কাজটাই তাকে দিয়ে করে আনবেন, নাথিং এলস। আউটপুট আর্গুমেন্ট বাদ দিতে বলতেছে, অ্যাভয়েড করতে বলতেছে। বলেন কোনটা বেশি রিডেবল? একটা ইমেলের মধ্যে সিগনেচার অ্যাড করতে চাচ্ছেন, এটা এটা এইটাতে মিনিংফুল নাকি এটা মিনিংফুল? প্যারামিটারটা কি মিনিংফুল? এটা থেকে বোঝা যাচ্ছে যে আপনি ইমেলের মধ্যে নাকি অ্যাড সিগনেচারের মধ্যে ইমেল যুক্ত করতে চাচ্ছেন, কোনটা মনে হচ্ছে? অ্যাকচুয়ালি তো সিগনেচার কার মধ্যে অ্যাড করে? ইমেলের মধ্যে। সুতরাং ইমেল যদি একটা অবজেক্ট হয়, তার একটা মেথড হতে পারে অ্যাড সিগনেচার। এটা বেশি বেটার না? ব্যাপারটা বুঝছেন? এটা ইউজ করতে বলতেছে, দিস ইজ বেটার। তারপর এরর হ্যান্ডলিং ইজ ওয়ান থিং। আমরা ওই ট্রাই ক্যাচ ব্লক ইউজ করে এক্সেপশন থ্রো করে কাজ করব, যে ডাটাবেজে ওই যে আমাদের ইউজার রিকোয়ারমেন্ট দিছে না, সাকসেসফুলি ঢুকলো কি ঢুকলো না এগুলা যেন জানায়। তো এগুলা করার জন্য আমরা ট্রাই ক্যাচ ব্লক ইউজ করতে বলতেছে। এটা ভালো এক্সেপশন হ্যান্ডলিং এর জন্য। তারপর বলতেছে ডোন্ট রিপিট ইউরসেলফ। মানে এডিশন নামক একটা ফাংশন লিখছেন, আবার আরেকখানে সামেশন নামে আরেকটা ফাংশন লিখছেন, দুটোটা একই কাজ করে, এরকম রিপিট করবেন না। এবার বলতেছে ফাংশনস মাস্ট বি অ্যাটমিক, মানে প্রত্যেকটা ফাংশন হইতে হবে ইউনিক, অ্যাটমিক। আচ্ছা, কমেন্ট কিভাবে লিখবেন? ডোন্ট কমেন্ট ব্যাড কোড, রিরাইট ইট। আমরা বেশিরভাগের প্র্যাকটিস হচ্ছে কি, কোনো একটা কোড করলে একটু ভুল হয়ে গেলে ওটাকে মুছতে আমাদের কষ্ট লাগে, কারণ ওইটা যে 2 ঘন্টা ধরে করছিলাম ওই কষ্টটার জন্য, যে মুছতে চাই না। বলতেছে ব্যাড কোড রাইখে দিয়েন না, কমেন্ট করে রাইখে দিয়েন না, ওটাকে মুছে ফেলেন, রিরাইট করেন। কমেন্ট যেন থেকে না যায় আপনি সিটটা লিভ করার আগে, ব্যাড কোডগুলো থেকে যেন না যায়। তারপর ইফ কোড ইজ রিডেবল ইউ ডোন্ট নিড কমেন্ট। মানে কমেন্ট অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েট অত বেশি করা হয় না, যে আপনি এক লাইন লিখলেন কমেন্ট দিলেন। বলতেছে এইটা করেন না, করেন কোড এমনভাবে লিখবেন যেন আপনার কমেন্টই করার দরকার না হয়, কোড পড়েই যেন মানুষ বুঝে এখানে কি করা হয়েছে, তাইলেই তো আর কমেন্ট করা লাগতেছে না, কমেন্ট করে বুঝাই দেওয়া লাগতেছে না। এটাই বলতেছে। এই এক্সাম্পলটা খেয়াল করেন। এখানে এখানে বলতেছে এখানে দেখেন কমেন্ট দিয়ে বুঝাইছে চেক টু সি ইফ দ্য এমপ্লয়ি ইজ এলিজিবল ফর ফুল বেনিফিটস, তারপর দিয়ে এই জটিল লাইনটা লিখছে। হ্যাঁ, মানে একজন এমপ্লয়ি ফুল বেনিফিট পাবে কি পাবে না এটা চেক করার ইফ কমান্ড, মানে ইফ ব্লক। বলতেছে এইটা একটু জটিল না? এটা জটিল দেখি তো এই লাইনটা কমেন্ট দিয়ে বলে দিতে হয়েছে এই লাইনে কি করা হয়েছে। কিন্তু এই কোডটা যদি এইভাবে করা হতো, ইফ এমপ্লয়ি একটা মেথড যে ইজ এলিজিবল ফর ফুল বেনিফিটস, যেই মেথডটা খুঁজে বের করবে সে কি বেনিফিট মানে পায় কি পায় না, এই 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 কোডটা পড়ে কি আর কমেন্ট দেওয়ার দরকার আছে? এই লাইনের কাজটা কি সেটা করতে বলা হয়েছে। ঠিক আছে, বুঝছেন সবাই? বলেন। ও শিওর। আমি একটু বেশি সময় নিচ্ছি কারণ আমাদের তো এখন লাঞ্চ টাইম, তো আপনারা অন্য কোনো স্টুডেন্ট আসবে না, সো কিছু 15 মিনিট আপনাদেরকে নিতে পারবো এক্সট্রা। আপনাদের সমস্যা থাকলে এভাবে যেতে পারেন, অসুবিধা নেই। তারপর আমরা অলমোস্ট ওভার, হ্যাঁ এখানে শেষ। বাকিগুলা কি ওয়ান কনসিকুয়েন্সেস ইন কমেন্ট। তবে বলতেছে কমেন্ট করবেন কনসিকুয়েন্সেসগুলা, যেমন দেখেন এখানে আরেকটা কথা বাদ দিছি, এটা পড়ি। এক্সপ্লেইন ইউর ইন্টেনশন ইন কমেন্টস। বলতেছে কমেন্ট লেখা সবসময় খারাপ যে তা না, ইন্টেনশনগুলো বুঝাই দেওয়ার জন্য কমেন্ট লিখবেন। ইন্টেনশন কি? যে এই জায়গায় আমি শর্টিং করছি এই কারণে যাতে আমি ওইখানে এই সুবিধাটা পাই, এইটা একটা ইন্টেনশন। এই ইন্টেনশনটা আপনি আরেকটা প্রোগ্রামারকে জানা দেন, তাইলে বুঝবে ও আচ্ছা এখানে শর্টিংটা সে এই কারণে করছে। ঠিক আছে, শর্টিং মানে ওই যে নাম্বার, একটা এক্সাম্পল আর কি, একটা কাজ যে আপনার ইন্টেনশন ছিল এই কাজটা করার এই জন্য, এই এরকম কিছু যদি ইন্টেনশন থেকে থাকে ওইটা আপনি জানা দেন কমেন্ট করে, ওইটা ভালো। তারপর বলতেছে ওয়ার্ন কনসিকুয়েন্সেস ইন কমেন্টস। বলতেছে কমেন্ট আরেকটা ক্ষেত্রে ভালো, সেটা হচ্ছে মনে করেন একটা স্ক্রিপ্ট
ন্যাচারালি রান হইতে 5 মিনিট সময় লাগে, 5 মিনিট পরে সে আউটপুট দেয় ন্যাচারালি। এখন আপনি তো এটা জানেন, কারণ আপনি এটা বানাইছেন বা টেস্ট করছেন। এখন এটা যদি আপনি লিখে না দেন যে দিস স্ক্রিপ্ট নর্মালি টেক্স 5 মিনিটস টু রান, তাহলে সবাই যেই পরবর্তীতে এই করতে আসবে দেখবে যে কিরে এটা তো আনইউজুয়াল টাইম লাগাচ্ছে, নিশ্চয়ই কোনো গলদ আছে, 2 ঘন্টা ধরে সেই গলদ খোঁজার চেষ্টা করবে, পরে দিয়ে বুঝবে যে না এটা ন্যাচারাল। তো যতজন প্রোগ্রামার এই লাইনে আসবে, এই গলিতে আসবে, ততজন এরকম 2 ঘন্টা করে স্পেন্ড করবে না ম্যান আওয়ার? এটার কি কোনো দরকার ছিল? যদি এই লাইনটা লেখা থাকতো যে দিস স্ক্রিপ্ট নর্মালি, হ্যাঁ, 5 মিনিটস টু রান, এগুলা ভালো, এইসব কমেন্টগুলা ইফেক্টিভ, এগুলো আপনার ম্যান আওয়ারগুলা কমাবে, মানুষের অহেতুক পরিশ্রমটা কমাবে। আচ্ছা আচ্ছা, বাকিগুলা মোটামুটি এই যে টেইলিং স্পেসিফিকেশন বাকিগুলো আপনারা ফ্রি টাইমে পড়ে নিয়েন গল্পের মতো। মানে মেইন টপিকগুলো আমি ডিসকাস করে দিছি, এগুলো কনক্লুশনের পর্যায়ে, কনক্লুশনের কথাবার্তাগুলো এগুলা মেইন মেজর ক্লিন কোডের মেইন জিনিসটা আপনাদের মাথায় দিয়ে দেওয়া হলো। আপনারা মাঝে মাঝে পড়বেন, গল্পের বইয়ের মতো বাসে যাচ্ছেন, ই বুকের মতো তো পিডিএফ, মোবাইলে পড়লেন, ইয়ে করলেন, তো এগুলো আপনাদের একটা বেটার প্রোগ্রামার হইতে হেল্প করবে। মানে সবাই তো প্রোগ্রামার, কিন্তু ওই যে বললাম বেটার প্রোগ্রামার হওয়ার জন্য। সরি, হ্যাঁ, ডেট কোড নাকি কোথায়? হ্যাঁ, এখানে কি বলতেছে, there are lots of more that you can do to identify and avoid bad code. আচ্ছা, যেমন ডেট কোড, এটা এটা মনে করেন খুব সম্ভবত কিছু কিছু ক্ষেত্রে আপনার কোডগুলো আনরিচেবল থাকে, মানে ওই ব্লকে কোনো সময়ই কম্পাইলার যাবে না, এরকম কিছু কোড ব্লক থাকে, এটা হইতে পারে। তারপর আরেকটু আমরা এটা রিলেটেড যদি, আচ্ছা এই ক্ষেত্রে আমরা যদি আরো শিওর হইতে চাই আরো কি কি হইতে পারে পসিবিলিটিস, আমরা জাস্ট গুগল করব আর কিছু আমরা মিস করতেছি কিনা। তবে ওগুলো আমাদের আপাতত, আপনারা এইভাবে প্রত্যেকটা টার্ম যেটা বুঝেন না সিম্পলি গুগলে প্র্যাকটিস করবেন, যে ডিফাইন বা ডিফাইন লিখে কোলন দিয়ে ওই ডেট কোড ইনকম এ, দেখছেন কথাটা ওইটাই বের হয়ে আসলো না, যেটা কোনো সময় এক্সিকিউট হয় না। এটা মানে একটা কমন ইয়ে থেকে, বাট এটা ফর্মাল ডেফিনেশন নাও তাই বলছে যে যেটা হুজ রেজাল্ট নেভার ইউজড, মনে করেন ইউজ যদি হয়, ও এক্সিকিউট যদি হয়, ওইটা ওই ভেরিয়েবলের মানটা আপনি কোনো সময় ইউজই করতেছেন না, ইকোই করতেছেন না, বা কোনো একটা ডাটাবেজে ওইটার মানটা রাখতেছেনই না, তাহলে ওই টাইপের কোডগুলো আপনার এই ক্ষেত্রে কোনো কাজই না, ওটা মৃত। তো ঠিক আছে, অল দ্য বেস্ট। আপনারা কি ভিডিও আজকে নেবেন? হ্যাঁ, স্টাডি করে আসা এটাই। আচ্ছা, আপনারা ক্লাস ভিডিও নেবেন, তাহলে একটু ওয়েট করেন।